আমি খেয়াল করিনি, আপু নিজের মতন পরিয়ে দিলেন। তন্ময় দেখল নিগুড়ভাবে কিয়ৎক্ষণ অরুর পেছনে ঠিক চেয়ারের ওপর থাকা তার হাতটা উসখুস করছে। কয়েকবার ইচ্ছে টুকুকে বর দিতে চেয়েও পেরে উঠল না। আকস্মিক সে পেছন থেকেই অরুর শাড়ির ভাঁজ ভেদ করে কোমর ছুঁয়ে দিল। থরথর করে কাঁপল স্পর্শিত দেহটি। অরু ভয়ার্থ চোখে চাইল এক পলক, সরে যাবার সামান্য প্রচেষ্টা। তন্ময় গ্রাহ্য করল না, শুধুমাত্র ছুঁয়েই শুধুমাত্র ছুঁয়েও থামল না। পুরুষালী রুক্ষ শক্ত হাতে চেপে ধরল তুলতুলে পাতলা কোমর। পেটের কাছটা ছুঁতেই ওরু নড়ে চড়ে ওঠে। তন্ময় সেভাবেই শুধালো দাম্ভিকভাবে। ফোন কোথায়? কল ধরিসনি কেন? ওরু তোতলালো, পরিপূর্ণ প্রত্যুত্তর করতে পারল না। তন্ময় ঘন ঘন শ্বাস ফেলল। তুই কি চাচ্ছিস আমি মরে যাই? ওরা চাচ্ছে আমাকে মারতে, আর তুইও রেডি? অরুর নরম হাত দুটোও পেটের কাছটায়। বারংবার বৃথা দুর্বল চেষ্টা শক্ত সমর্থ পুরুষালী হাতটা সরানোর। তন্ময় আরেকটু গভীর হয়ে বসল। কণ্ঠ আকাশের মতন বিস্তৃত, তবে সমুদ্রের ন্যায় গভীর। তোকে দেখে 103 ডিগ্রি জ্বর উঠে আছে শরীরে। যার কথা মন ভেবে যায়, যার ছবি মন এঁকে যায়, ওহে যার হাই এই মন চাই, জীবন পাখি তার দেখার, সহে না যত্না তোমারই আশায় বসিয়া, মনে নাহি কিছুতে মন আমার, যা কাঁদিয়া পুড়িয়া আমি আগুনে। ও হো, দিন গেল তোমার পথ চাহিয়া, মন পড়ে সখী গো তোমার লাগিয়া। সৈয়দের পুরুষসুলভ কণ্ঠের সঙ্গে তাল মিলিয়েছে গিটারের সুর, বন্ধুদের বাহবা। এই ঝুম বৃষ্টি মুখর রাত আর তার কণ্ঠ এবং গিটার সুর মিলেমিশে একাকার। হাত ঘড়ির কাঁটা ঘুরছে 10টা 19-এ। বাগানের ফুলগুলো ভিজছে, ভূমির ঘাসগুলো দুলছে। কৃষ্ণচূড়া গাছটার অস্তিত্ব স্বয়ং যেন এক মোহনিয়া। বাগান বাড়ি, কৃষ্ণচূড়া গাছ, রাতের ঝুম বৃষ্টি, সহস্র রকম ফুলের সাথে গিটারের সুর, খালি কণ্ঠের গান এবং অনেকগুলো প্রিয় মুখের সঙ্গ এক অলৌকিক মুহূর্তের আধিপত্য সৃষ্টি করল। শীতল বাতাস গা ছুঁতেই মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গে কাটা দিয়ে উঠছে। সৈয়দের বাংলা গানটা গাওয়া শেষ হয়েছে সবে মাত্র। করতালিতে মুখরিত চতুর্দিক। মাহিন গদগদ গলায় বলতে বলতে দাঁড়ালো। দোস্ত, এত দারুণ গান শুনলি যে কিছু একটা দিতে আমি বাধ্য। দাঁড়া দাঁড়া। সবার উদ্গ্রীব দৃষ্টির সামনে মানিব্যাগ হাতড়ে 8 আনার একটি কয়েন বের করলো মাহিন। আলতোভাবে কয়েনটা সৈয়দের বুক পকেটে ভরে দিল। হেসে শুধালো। পছন্দ হয়েছে? শুধিয়ে থামলো না, ফের বলল। এই কয়েনের জোগাড় নেই, কিন্তু তোর বন্ধু যুগ যুগ ধরে এই কয়েন হেফাজতে রেখেছিল। আজ তোকে দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করিস না, এতটুকু তুই প্রাপ্য। সৈয়দের ভোঁতা মুখের সামনে রিয়ন ও মানিব্যাগ খুঁজে খুঁজে দিগ্ভ্রান্ত। অনেক খোঁজার পর একটি 1 টাকার কয়েন সে পেয়েছে। পিতলের কয়েনটি হাতে নিয়ে উচ্ছ্বসিত বদনে সৈয়দের হাতে ধরিয়ে বলল। বড় হ, সিঙ্গার হ, অনেক ছেলে মেয়ে তোর পিছু ঘুরুক, ফু ফু ফু। রুস্তমের মানিব্যাগ থেকে বেরোলো 2 টাকার নোট। দোয়েল পাখির ছবি থাকা পুরাতন 2 টাকার নোট দেখে কয়েক দফায় হই হুল্লোড় হলো। রুস্তম এগিয়ে গিয়ে সৈয়দের মুখে ফু দিয়ে বলল। একটি সুনির্দ রমণী দ্রুত তোর লাইফে এন্ট্রি নেও, এসে তোকে দ্রুত ছ্যাঁকা দাও। ফু। সৈয়দ দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, তুই বসে বসে কাঁদবি, আমরা তোর চোখের জল, নাকের জল গাছের পাতা দিয়ে মুছব। বলেই মাহিন কথা ঘোরালো। কী রে তন্ময়, তুই দিচ্ছিস না কেন? তাড়াতাড়ি একটি 4 আনার কয়েন বের কর। তোর দোয়া অনেকেই ইম্পর্ট্যান্ট। তন্ময় নির্বিকার কণ্ঠে জানালো। খুচরো নেই, আজকে মাফ করুন। হাসির তাণ্ডব পড়ল মুহূর্তেই। এবারে ইব্রাহিমের কার্যকলাপ অসহায় চোখে দেখে চলেছে সৈয়দ। বন্ধুদের কার্যকলাপ শেষ হতে না হতেই সুহানি, এলিজা এবং ঐশীও 5 টাকার নোট বের করে বসে। এতে তীব্র অসহায় হয়। তোরা ওই মাহিন, বিহান, রোস্তম, ইব্রাহিম, ওরা না হয় 7 বেলায় 4 বার করে গাঞ্জা খায়, তোরাও কি খাস?
সুহানি চোখ রাঙালো, টাকাটা হাতে ধরিয়ে বলল, দর গাজার ব্যবসা ছেড়ে সেলিব্রিটি হ। তোর কণ্ঠ যা সুন্দর, নিশ্চিত সুপার ডুপার হিট খাবি। মাহিন দাঁড়িয়ে সবগুলো মুখপানে নজর বোলালো, থামলো অরুর দিকে। অরু গুটিসুটি মেরে বসে তন্ময়ের সুবিশাল শরীরের পাশেই। দুজনকে পাশাপাশি চমৎকার লাগছে দেখতে। দুষ্টু হাসলো মাহিন, ভ্রু তুলে বাঁকালো হেসে বলল, উরু, তোমার টিপস কই? সোয়াদ কিন্তু খেতে দিবে। এত সুন্দর গান শোনালো বেচারা, আর তুমি কিছুতেই দিবে না। অরু চমকালো, থমকালো, কাট কাট হলো শরীর। অনুভব করলো পেটের কাছে থাকা পুরুষোচিত রুক্ষ হাতটা সরে গেছে। আটকে রাখা রুদ্ধশ্বাসটুকু ফেললো এ যাত্রায়। তন্ময় এক রোখা বেধড়ক বেয়ারা দৃষ্টিতে চেয়েই ছিল। অরু আর চোখে পাশে চাইতেই চোখাচোখি হলো। অরু তাড়াহুড়ো গতিতে দৃষ্টি সরিয়ে নিল। মাহিনের দিকে চেয়ে মিনমিনে গলায় জানালো, আমি তো ব্যাগ আনিনি ভাইয়া, রুমে আছে, নিয়ে আসি। মাহিন ঠোঁট কামড়ে হাসলো। আরে কি যে বলো না, তোমার হাজবেন্ড শাহজাহান কোম্পানির উত্তরাধিকার তো পাশেই বসে। তার মানি ব্যাগ থেকে দাও, তার যা সবই তো তোমার। ঠোঁটের কোণে ভিড় জমাতে চাওয়া হাসিটুকু তন্ময় গিলে নিল সযত্নে। মনের গোপন ঘরে অগণিত ফুল ফুটল, আপ্লুত হলো হৃদয়। হাজবেন্ড সম্বোধনটুকু তার পছন্দ হয়েছে। তোলপাড় তুলেছে পিঞ্জরে। অনুভব করতে পারল পাশেই ওরু হাঁসফাঁস করছে। কি জবাব দেবে বা কি করবে হয়তোবা বুঝেই পাচ্ছে না। এবারে সুহানিও ঠোঁট টিপে হেসে তারা লাগালো, ওই আরও মানি ব্যাগটা বের করো, আরও চলো আমরা গল্প করব। সৈয়দ নিজেও তালে তাল মেলালো সুস্পষ্ট কণ্ঠে। অপেক্ষা করছিস কিন্তু। অবশেষে ওরও পাশে ফিরে চাইল। তন্ময় ভ্রু তুলে তাকালো। দৃষ্টিতে দৃষ্টির মিলন ঘটল, যেমনটা বৃষ্টির সঙ্গে ভূমির হয়ে থাকে। তন্ময় নির্নিমেষ চোখে দেখল সুশ্রী মুখ, কুচকুচে কালো খোলা লম্বা চুল, লিপস্টিক দেওয়া ভরাট ঠোঁট, তীর করে কম্পমান লাজুক চোখ দুটো, শুভ্র রঙা চরচেটে শাড়ি যা মলিন ফর্সা গতরে লেপ্টে আছে। তার গভীর চোখে চেয়ে ওরু চুপসে যায়, দৃষ্টি নামায়, ভাবক স্বরে জানায়, টাকা চাচ্ছে, আমি তো ব্যাগ আনিনি। বুকের মধ্যে হয়ে যাওয়া ঝোড়ো তাণ্ডব সামলে নিয়ে তন্ময় বোঝবার ন্যায় মাথা দোলায়। তো আপনার থেকে দিতে বলছে। তন্ময় দৃঢ় চোখে চেয়ে থেকে সাবলীল ভাবে শুধায়। তুই দিতে চাচ্ছিস? ওরও মাথা দোলালো দুবার। তাহলে দে। মানি ব্যাগ? অরুর সরল প্রশ্ন। পেছন পকেটে। অরু আর চোখে দেখল সবাই আগুন চোখে এদিকে চেয়ে মিটমিট করে হাসছে। তাদের উচ্ছ্বসিত দৃষ্টির সামনে অরু কুণ্ঠিত, লজ্জায় লাল হয়ে আসা মুখ লুকোতে যেন মাটির নিচে ঢোকা অতি প্রয়োজন তার। কোনো রকমে দৃষ্টি নইয়ে হাত বাড়ালো, তাড়াহুড়ো ভঙ্গিতে মানিব্যাগটা বের করলো। মানিব্যাগ হাতের অরুকে আরও শোচনীয় দেখালো। ওর হাপিত্তেশ করা মুখের দুর্দশা দেখে তন্ময় চুপ থাকতে পারল না। মাথা ঝুঁকিয়ে নরম গলায় শুধালো, কি? কত দিব? অরুর ফিসফিস কণ্ঠের চাপা প্রশ্নটি শুনে তন্ময় নিঃশব্দে হাসল। রিয়ান উচ্চ কণ্ঠে আদেশ ছুড়ল, অরু, তুমি সবচেয়ে ছোট, নুনটা বের করো। সৈয়দ প্রতিবাদ করে বলল, কিসের ছোট নোট? বড় নোট দুটো দাও। অরু সৈয়দ প্রতিবাদ করে উঠল। অরু দিকভ্রান্ত চোখে রিয়ান এবং সৈয়দকে দেখল। দোটানায় ডুবো জল খেয়ে সে আলগোছে মানিব্যাগটা টেবিলে রাখল, ঠেলে এগিয়ে দিল সৈয়দের দিক, বিড়বিড় করে বলল, ভাইয়া আপনি নিন। অট্ট হাসির রোল পড়ল ক্রমান্বয়ে কিছু। সরল অরুকে জব্দ করতে যেন ভীষণ মজা। তন্ময় হাসল না, আড়ালে বন্ধুদের কঠিনভাবে চোখ রাঙালো। মাহিন মানিব্যাগ তুলে নিল উৎসুকভাবে। মুহূর্তেই 1000 টাকার নোটগুলো সবার মধ্যে ভাগাভাগি করে বিলিয়ে দিল। ফাঁকা মানিব্যাগ তন্ময়ের দিকে ছুঁড়ে চোখ টিপল। যে সারপ্রাইজ দিচ্ছি আজ তোকে, সেই সুবাদে এতটুকুই তো আমরা নিতেই পারি। তন্ময় প্রত্যুত্তর করল না, মানিব্যাগটা পকেটে ভরে রাখলো। সবাই পুনরায় গানের আসরে মশগুল হয়ে পড়ল। এবারে ইব্রাহিম গাইছে হাবিব ওয়াহিদের গান, গিটার বাজাচ্ছে সৈয়দ। অরুণ নীরব দৃষ্টি গেল অদূরেই। টেবিলের ওপর প্রান্তে দুটো বোতল, ভেতরে লাল পানি দ্রব্য। নিভু নিভু চোখে কিয়ৎক্ষণ বোতল দুটো দেখল,
তন্ময় ওর দৃষ্টি লক্ষ্য করেছে, অপেক্ষা করছে প্রশ্নবাণের। মিনিট খানেকের মধ্যেই অরু চাপা স্বরে শুধালো। ওগুলোতে কি? তন্ময়ের নির্লিপ্ত জবাব। অ্যালকোহল। অরু আশ্চর্য হয়ে বসে। আপনি খাবেন তন্ময় ভাই? তন্ময় মাথা ঘোরায়, কয়েক পলক চেয়ে অসন্তোষ গলায় জিজ্ঞেস ছড়ে। শেষে তন্ময় ভাই লাগানো কি জরুরি? অরু হকচকিয়ে উঠল, ঘন ঘন পলক ফেলল, কয়েকবার কথা বলতে নিয়ে থামল, থতমত খাওয়া কণ্ঠে সময় নিয়ে জবাবে প্রশ্ন করল। তাহলে কি বলে ডাকবো? তন্ময় নিগুড়ভাবে কিয়ৎক্ষণ চেয়ে রয়, মাথা ঝুঁকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে আকস্মিক বলে ওঠে। জামাই। অরুর স্তম্ভিত শরীর এবারে বরফের মতন ঠান্ডা হয়ে আসে, শ্বাস প্রশ্বাসও যেন বন্ধ। তন্ময় হাসল ওর এমন শোচনীয় দুর্দশায়। ইতিমধ্যেই গান বাজনার পর্ব শেষ, বৃষ্টিও ঝুমঝুম করে নেমে চলেছে বিরতিহীন। রাতের 12টা বাজতে চলল। মাহিন তাড়ানো ভঙ্গিতে মেয়েদের উদ্দেশ্যে বলল। এবার তোরা বিদায় নে, যা ভাগ। সুহানি ভেংচি কাটল, এগিয়ে এসে অরুকে তন্ময়ের পাশ থেকে উঠিয়ে নিল। তন্ময়ের ডান হাতটা তখনও অরুর চেয়ারে, দৃষ্টি সুব্রতে মোড়ানো অরুতেই। বাতাসে দুলতে থাকা আঁচল, হাঁটার তালে নড়তে থাকা কুচি, সবই যেন নিখুঁত কিছু। অরু যেতে নিয়েও দুবার ফিরে ফিরে তাকালো। তন্ময় অবলীলায় দেখল পূর্ণ দৃষ্টিতে। যেতে নিয়ে সামান্য ভিজল। সুদূর আকাশ থেকে নামা বৃষ্টিও যেন তার থেকে ভাগ্যবান। দুয়ার পেরিয়ে অরুর দেহ অদৃশ্য হলেও তন্ময়ের দৃষ্টি সরে না। মাহিন গম্ভীর কণ্ঠে হাসছে। মামা, তোর তো শোচনীয় ব্যবস্থা। ইস, শ্বাস নিতে পারতেছিস তো? তন্ময় এবেলায় দৃষ্টি ফেলে বন্ধুর মুখপানে। অক্সিজেন মাস্ক আনা। কথাটুকু বলে নির্বিকার ভঙ্গিতে সিগারেট ধরায়। রিয়ান পাশেই এসে বসেছে, হেসে বলল। তোর অক্সিজেন মাস্ক তো ঘরে। বোতল দুটো ইতিমধ্যেই খুলেছে রুস্তম। সিগারেট ঠোঁট ছুঁয়ে তন্ময় জানালো সে ড্রিঙ্ক করবে না, তবে না শোনার মতন বন্ধু তার নয়। সবগুলো কথার মার প্যাচে কাণ্ড কারখানার প্যাচে ফেলে খাইয়ে ছাড়লো। দুটো বোতল ফাঁকা হতেই ঘন্টা খানেকেরও প্রয়োজন হলো না, অথচ তন্ময়ের মস্তিষ্ক স্বচ্ছ, নেশার মতন কিচ্ছুটি নেই। তবুও কেন এক অদ্ভুত নেশা লেগে আছে তার মধ্যে। রাত 2:03, বৃষ্টির মাত্রা ক্রমশ বেড়ে চলেছে। পূর্বে ঝোড়ো হাওয়ার লক্ষণ ছিল না, তবে এখন তাণ্ডবকর ঝোড়ো অশালীন বাতাসের উৎপত্তি ঘটেছে। নিগুড়ো রাতকে করে তুলেছে অশুভঙ্কর। ইতিমধ্যেই মাহিন, রিয়ান ওরা দল বেঁধে নিজেদের ঘরে ঢুকে দুয়ার আটকে দিয়েছে। তন্ময়কে ঢুকতে না দেবার পায়তারা। আজ অবশ্য তন্ময় ওদের সাথে থাকতে চাচ্ছিল। আড্ডা দিয়ে কোনো রকমে রাতটা কাটিয়ে দেবার চিন্তা ভাবনা ছিল। তার নিজের ওপর 1% ভরসা আপাতত নেই। মাথাটাও চিলিক দিয়ে উঠছে। দেহের সর্বাঙ্গ অদৃশ্য উত্তেজনার উত্তাপে ঝলসে যাচ্ছে। বিশেষ করে দেহের অন্দরে। সামনের চিত্র সব পরিষ্কার দেখাচ্ছে, তবুও কেন ঘোলাটে? সেও তো ওসব ড্রিঙ্ক 2 ঢোকের বেশি খায়নি। ভেতরে এক অকথিত সর্বনাশা চাহিদারা ওত পেতে রয়েছে, বিদ্রোহ করছে, আশকারা যাচ্ছে। তন্ময় পা বাড়ালো তাদের রুমের দিকে। দরজা আটকানো, অরু এখনো ফেরেনি। তন্ময় দরজা খুলে প্রবেশ করলো। নাকে ভেসে এলো সহস্র ফুলের সুবাস। বাতি জ্বালালো। ঘরের সম্পূর্ণ আদল পরিবর্তন করা হয়েছে। বিছানাটা যেন ছোটখাটো ফুলের বাগান। মেঝেটা সাজানো হয়েছে অজস্র ফুলের পাপড়ি দ্বারা। রেড লাভ ক্যান্ডেল রাখা কোনায় কোনায়। তন্ময় চোখ বুঝল, বাতি নেভালো, দরজা আটকালো। আধারেই হেঁটে এসে বসলো চেয়ারে, ঠিক জানালার সামনে। দুহাতের ভেতরে মুখ গুজে রাখলো। বিড়বিড়িয়ে উঠল নিজ মনে। ফিরিস না প্লিজ। তন্ময়ের আকুতি যেন স্রোতে গা ভাসিয়ে পালালো, কারণ তার উক্তি জাহির হতে না হতেই দরজা খোলার মৃদু ধ্বনি শোনা গেল। ধুকপুক করে উঠল তন্ময়ের পিঞ্জর, কেঁপে উঠল অঙ্গ প্রত্যঙ্গ। মাথা তুলে চাইল। আধারে আপ ছায়াতে জড়ানো অরু ধীরে সুস্থে ভেতরে প্রবেশ করছে। ওর পরনের সাদা শাড়ি দৃশ্যমান, ওর শ্রুতিমধুর কণ্ঠ বিড়বিড় করলো। সুইচ বোর্ড কোথায়?
তন্ময় কিয়ৎক্ষণ ওর ব্যস্ত দেহ দেখল। অতি প্রচেষ্টায়ও সুইচ বোর্ড খুঁজে না পাওয়া অরু তখন দিশেহারা। তন্ময় এ যাত্রায় উঠে দাঁড়ালো। এগুলো নিঃশব্দে। অরু তখনও দেওয়াল হাতড়ে চলেছে। তন্ময় নীরবে নিভৃতে পেছনে দাঁড়ালো। অস্পষ্ট দেখল অরুর ফর্সা মসৃণ পিঠ। মুখ বাড়িয়ে তৎক্ষণাৎ ঠোঁট ছোঁয়ালো। অরুর দেহ লাফিয়ে ওঠার পূর্বেই তন্ময় ওর কোমর দুহাতে পেঁচিয়ে নিল। নিজের বুকে চাপটে ধরল সেভাবেই। অরু চিৎকার করতে গিয়েও করল না, যেন বুঝে নিয়েছে পেছনে কে। কম্পিত কণ্ঠে মৃদু স্বরে ডাকে, তন্ময় ভাই। তন্ময় মাথা ঝুঁকালো। অরুর কানের লতিতে ঠোঁট ছুঁয়ে অস্পষ্ট স্বরে আওয়াজ করল, মো। আওয়াজটুকু করতে নিতেই হাত দুটো সারি ভেদ করে পেট ছুঁতে উদ্গ্রীব, ব্যাকুল নিজের সম্পত্তি বুঝে নিতে, ছুঁয়ে দিতে। থরথর করে কেঁপে ওঠা ছোটখাটো দেহখানা তার থেকে পালাতে মরিয়া। তবে তন্ময় আজ আর পালাতে দেবে না, সম্ভব না তার পক্ষে। অরুর তোতলানো ভয়ার্থ কণ্ঠ। তন্ময় সময় নিয়ে জবাব দিল, উই ডোন্ট নিড দ্যাট। বলতে বলতেই ঘোরালো বুকের মধ্যিখানে থাকা অরুর শরীর, নিজের সঙ্গে লেপ্টে নিল মুখোমুখি। অরু আতকে ওঠে। তন্ময় ভাই। বাক্যের বাকিটুকু কথা অব্যক্ত রয়। দেহের সংস্পর্শে দেহ, ঠোঁটের ভাঁজে ঠোঁট ছুতেই যেন পৃথিবীর পরিবর্তন ঘটে। আবহাওয়া, বায়ুমণ্ডল পরিবর্তন, সবকিছুই যেন নতুন, ভিন্ন, অদেখা এবং অব্যক্তিত্ব। অরুর মুষড়ে ওঠা শরীর ছাড়া পেতে অধৈর্য। পিছুতে চাইলে তন্ময় পিছুতে দেয়, তবে ছাড়ে না। দেওয়ালে পিঠ ঠেকলে অরুর পিছুবার সুযোগটুকুও ফুরিয়ে আসে। মাথা ঘুরিয়ে নিতেই তন্ময়ের ঠোঁট ঘাড় ছুঁয়ে দেয়। অরুর অস্পষ্ট স্বরের গোঙানো শোনা গেল নীরব রুম জুড়ে, বিশ্রী একটা গন্ধ। আপনি কি খেয়েছেন? আধারে তন্ময় গম্ভীর মুখে হাসে। গন্ধ নাকি টেস্ট? আরেকবার টেস্ট করে গেস কর কি। অরু সঙ্গে সঙ্গে উতলা হলো। আমি জানতে চাই না। কথাটুকুর পূর্ণতা মিলল না। অ্যানেস্থেশিয়ার মতন কাজটা তন্ময় ফের করে বসলো। এবারে অধৈর্য হয়ে অরুকে 5 কোলে তুলে ফেললো। বেশ কিছু পদক্ষেপ ফেলে বিছানায় এলো। অরুর পিঠ ফুলের ওপর স্পর্শ করলো। শিউরে উঠল তার নাজুক শরীর। পরপরই তন্ময়ের সুঠাম ভারী শরীরও সংস্পর্শে চলে এলো। অরু এ যাত্রায় তীব্রভাবে অস্থির হলো। এই অসহনীয় অনুভূতি থেকে পালাতে চাইল। তন্ময় ওর অস্থিরত্ব হাত দুটোতে নিজের 5 আঙ্গুল ঢুকিয়ে মুঠো ভর্তি করে ফেলল। অধৈর্য গলায় আদেশ ছুড়ল। স্টপ মুভিং। অরু যেন শুনল না, আকুতি করলো বাতি জ্বালাতে, সরে যেতে উতলা। তন্ময় ওর অধৈর্য কর্মকাণ্ড নড়েচড়ে ওঠা শরীরে এবার শক্তি প্রয়োগ করলো। চাপটে বন্দি করলো নিজের মধ্যে। হিস হিস করে চাপা স্বরে আওড়ালো, নড়ে না জান। অরুর নড়চড় তো বন্ধ হলোই, সাথে শিথিল হলো সর্বাঙ্গ। ফানুসের মতন নরম হয়ে এলো। তন্ময় ঠিক বুঝতে পারল প্রিয়তমার আশ্চর্যতা। সন্তুষ্ট হলো বড্ড। ওর মাথায় চুমু বসিয়ে গভীর স্বরে বলল, আমার শোনাবো। অরু এবারে অস্পষ্ট কণ্ঠে আটকে ওঠে। তার কণ্ঠ জুড়ে অবিশ্বাস্যতা। আপনি তন্ময় ভাই হতেই পারেন না। তন্ময় আলতোভাবে কামড় বসালো অরুর ব্যস্ত ঠোঁটে। ঠিক বলেছ, আমি তন্ময় ভাই নই, তোমার জামাই। জীবনের গুরুত্বপূর্ণ সব কর্মকাণ্ড কখনো স্ক্যাচুয়াল করিয়ে হয় না, থেমে থাকে না পূর্ব ভাবনায়, শোয়ে রয় না অন্তরের হেকটিক ডায়েরিতে লেখা তারিখ মেপে। সর্বদাই চিন্তা ভাবনার বাইরে গিয়েই অলৌকিকভাবেই জীবনের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ কাজগুলো হয়ে যায়। আপোষহীনভাবে আফসোস করবার ফুরসত মেলা বেশ ভার। তন্ময় কি কখনো ভেবেছিল এভাবে অরুকে নিজের করে নিতে উৎসুক হবে? তার গর্বিত ধৈর্যের কাছে এমন নিষ্ঠুরভাবে হেরে যাবে? প্রিয়তমাকে নিজের করে নেওয়াটা এ যাত্রায় মরণ বাঁচার বৈঠকই, নিঃশ্বাস নেবার অক্সিজেন, বেঁচে থাকার সিম্বল। ফুলের তৃপ্তিকর সুভাষ যেন এক অদেখিত মোহনীয়া, এক প্রিয়তম অ্যালকোহল যা অতি ধীরে সুস্থে গ্রাস করে নিচ্ছে তার অস্তিত্বকে। সেতারার ন্যায় বেজে চলেছে ঝুম বৃষ্টির শব্দগুচ্ছ।
কৃষ্ণচূড়া গাছটার ঘ্রাণ নাকের কাছটাই ভেসে আসছে। সেই কি মাদকপূর্ণ সুভাষ, চমৎকার এক আবেদনময়ী নেশা। নিশীথ নিবিড় আধারিয়া সুবিস্তৃত আকাশে যেন এক টুকরো স্থানে ভাঙন ধরল। সঙ্গে সঙ্গে তেরচা এক দাগ ভাসল সেথায়। ঘটল ভীতিকর বজ্রের পতন। কেঁপে উঠল ভূমি। খোলা জানালাটার পর্দা তিনটে সরানো। ক্ষণিকের স্বচ্ছ আলোতে অরুর ভেজা আখি জোড়া সুস্পষ্ট দেখা গেল। ভেজা আখি জোড়ার বড় পাপড়ি যুগল কাঁপছে। ক্ষণে ক্ষণে চোখ বুজে ঢাকতে ব্যাকুল সমস্ত এক গূঢ় তাৎপর্যপূর্ণ পৃথিবী। তীর তীর করে কম্পমান অধরের চতুর্দিক জুড়ে লিপস্টিকের চিহ্ন লেপটেছে থুতনি পর্যন্ত। দৃশ্যটুকু নিবিড় দৃঢ়। গাঢ় চোখে দেখল তন্ময়। স্তব্ধীভূত তার সুগভীর অন্তরের কিছু একটা আওয়াজ করে ভাঙল। খান খান শব্দ হলো। সেই শব্দ কি ওরু শুনতে পেল? অনুমান কি করতে পারল তার অন্তরের দুর্বাসনা? এক অতি মধুর বিক্ষোভ শুরু করলো দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ। বিদ্রোহ করতে ওরা প্রস্তুত। তন্ময় আশকারা দিল। গা ভাসালো সমুদ্রের উত্তাল স্রোতের সুবিশাল গভীরে। ঝুঁকলো নিজের প্রেমিক সত্তার কাছে। অধৈর্য হাত দুটো কয়েকটি সেকেন্ডের মধ্যেই পরনের শার্টের প্রত্যেকটা বোতাম খুলে ফেললো। ছুঁড়ে ফেললো অদূরে। তিমিরাচ্ছন্ন রুমের এক কার্নিশ ছুঁয়ে ফ্লোরে পড়ল সেটি। ওরও সেই সুযোগটুকুতে উঠে বসতে চায়, তবে সম্ভব হয় না। তন্ময় নিজের রুক্ষ প্রাকৃতিক সুবিস্তৃত ডান হাত দ্বারা ওর কোমল শীর্ণ কোমর চেপে ধরে। বিছানায় শুইয়ে রাখে জোরপূর্বক। ওঠার, সরে যাবার, পালানোর কোনো পথই নেই যেন। পরপর গুজে থাকা শাড়ির ভাঁজ খুলে ফেলল তন্ময়। ওরও বাধা দিতে চাইল। মেয়েটা থর থর করে কাঁপছে। তন্ময় সুস্পষ্ট উপলব্ধ করছে ওর উত্তেজিত হার্টবিট। বাইরে তখন প্রবল ঝোড়ো তাণ্ডব। তীব্র মাত্রায় বাড়ছে বৃষ্টির প্রখরতা। উদাসীন হাওয়ার বেগে নৃত্য খেলতে ব্যস্ত পর্দাগুলো। সাদা শাড়িটা বিছানার পাশেই ফেলল তন্ময়। বেশ অবলীলাক্রমে তা পড়ে রইল ফ্লোরে। সেই মুহূর্তেই হঠাৎ শব্দ হলো। দরজায় করাঘাত পড়ল গুনে গুনে চারটে। ওপারের মাহিন রিয়ানের দুষ্টু স্বর। ঘন ঘন শ্বাস প্রশ্বাস ফেলা। উত্তেজিত তন্ময় না শুনলেও ভয়ার্থ ওরও ঠিকঠাক শুনল। সম্বিত ফিরল যেন ওর। নাজুক দেহখানা কুণ্ঠিত হলো। হাত দুটো ব্যস্ত হলো তন্ময়ের উদম প্রশস্ত বুক ঠেলে সরাতে। সেই নগ্ন দেহ ছুঁয়েও যেন মেয়েটার দিশেহারা, ছন্ন ছাড়া। দ্বিতীয়বার ছুঁতেও দ্বিধান্বিত। মাথাটা কোনো মতে ঘুরিয়ে ভাঙা গলায় জানালো, তন্ময় ভাই, বাইরে কে যেন টোকা পড়লো। কনসেন্ট্রেট জান। কথাটুকু গভীর কণ্ঠে আউড়ে তন্ময় পলকও ফেলল না। শীর্ণ নরম দেহের ওপর হতে সরলও না। তার বুকের ওপর থাকা হাত দুটো চেপে ধরল। শুধুমাত্র বাহ্যিক শক্তি দিয়ে অরুর মাথাটা ঘুরিয়ে অ্যানেস্থেশিয়ার মতন কাজটা করে বসল। অধর যুগলের স্পর্শে, অধর দেহের সংস্পর্শে দেহ ছুঁয়ে এক আশ্চর্যবোধক অনুভূতি প্রবণ স্থাপিত্যের সূচনাকাল আরম্ভ হলো। উদ্গ্রীব পুরুষোত্তম হাত দুটো অবিন্যস্ততায় মশগুল, যেন শিলমোহর দিতে ব্যস্ত। বাইরের তুমুল ঝড় বৃষ্টি তখন সর্ব উপরে। তবুও ঘরের ভেতরের ভয়াবহ তাণ্ডবকে হারাতে পারল না, দমাতে পারল না অনুভূতি নামক এই অসহ্যকর প্রহরকে, এই অকল্পনীয় নিশীথকে। ছোট ছোট পাখির দলবল একত্রিত হয়ে কোলাহলের সুমধুর ধ্বনি তুলছে চতুর্দিক জুড়ে। ভোরের মিঠা রোদ উকি ঝুঁকি দিচ্ছে ঘর দৌড়ে। সরানো পর্দা ছুঁয়ে রশ্মি ভিড় জমিয়েছে বিছানায়। গভীর স্বপ্নে আচ্ছাদিত অরুর চোখে এক ফালি সোনালি রোদ্দুর বসল। রোদ্দুরের মিঠা যন্ত্রণায় পাপড়ি যুগল কাঁপল। নাক কুচকে এলো। লালচে অধর চোরা নড়ল। তন্ময় সম্মোহিত হয়ে সেই দৃশ্যটুকু নয়ন জুড়িয়ে ভোগ করল। বালিশে কোনোই রেখে তালুতে মাথা ঠেকিয়ে পাশ ফিরে আজ শোয়া হলো। সুবিশাল পুরুষোচিত দেহের ছায়াতে কুণ্ঠিত হলো রোদ। ছায়া তলের সংস্পর্শে অরুর কুঞ্চিত হৃদয় শান্ত হয়। মিইয়ে যায় কুচকে আসা নাক, শান্ত হয় জখমিত নাক। পরনের সুবিশাল কালো শার্টে অরুকে ঠিক কেমন দেখাচ্ছে তন্ময় ভাষায় ব্যক্ত করতে পারবে না। আর নাই বা পারছে পিঞ্জর কাঁপানো উত্তেজনা দমাতে। এই শার্ট পরিয়েও যেন নিজের ঘাড়ে সে মস্ত বড় মুসিবত এনে ফেলেছে। এই মুহূর্তেই কি সে ঝটপট ওকে চেঞ্জ করিয়ে দেবে?
সেটিও একই রকম ভয়াবহ রকম বিষয়। দীর্ঘশ্বাস বেরুলো বুক থেকে। ডান হাতটা এগুলো অরুর অগোছালো চুল বাহার গোছাতে। ক্লান্ত বিধ্বস্ত অরুকে দেখে তার কেন মায়া হচ্ছে না, কেন সে পস্তাচ্ছে না, কেনই বা গতকাল রাতের কর্মকাণ্ডে লজ্জিত হচ্ছে না? তাহলে কি সে পরিবর্তন হয়ে গেল? এই কাজ পূর্বের তন্ময় কখনোই করতে পারতো না, করলেও হয়তোবা নিজের ওপর ধিক্কার জানাতো 100 বার। ভাবতো পরিবারের কথা, বাবার আদেশের কথা, অরুর অল্প বয়সের কথা। তবে এখন এসবের কিছুই আর গুরুত্বপূর্ণ নয়। তন্ময় মাথা নোয়ায়, ঠোঁট ছোঁয়ায় অরুর ললাটে, বিড়বিড়িয়ে ওঠে। Nothing is more important than my love for you. স্মার্টফোনে টোন বেজে উঠল। ফোনটা ঠিক কোথায় ফেলেছে তার মনে নেই, কোথা থেকে বাজছে। তন্ময় চতুর্দিক তাকালো, দৃষ্টি গিয়ে থামলো পশ্চিমের ফ্লোরে। উবুর হয়ে পড়ে আছে অসহায় ভাবে। তন্ময় দাঁতে ঠোঁট টিপল, উঠে বসলো। শরীরে একটি প্যান্ট জড়ানো, বেল্ট ছাড়া, ঢিল হয়ে পুরুষালী কোমরে পড়ে আছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই অনুভব করলো পিঠের চিনচিনে ব্যথা। অরুর হাতের নখগুলো কেটে ফেলা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। মনে করে হাতের নখগুলো সে আজই কেটে দেবে। এগিয়ে গিয়ে পর্দা লাগালো। এরপর ফোন তুলল ফ্লোর থেকে। স্ক্রিনে ভাসছে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নোটিফিকেশন, সহস্র আনরিড মেসেজেস। সারা রাত ধরে বোধহয় সবগুলো চ্যাট করেছে। গতকাল রাতেও এসেছিল জ্বালাতে। তন্ময় ওদের হাতের কাছে পেলে এক একটাকে বুড়ি গঙ্গাতে চুবাবে। ফোন বিছানার সাইড ড্রয়ারে রাখতে নিয়ে বিছানায় দৃষ্টি গেল। নিগুড়ভাবে লক্ষ্য করতেই ধরতে পারল অরুর চোখ দুটোর পাপড়ি কাঁপছে। ঘুমের ভান ধরে থাকা অপূর্ব চেষ্টা। তন্ময় নিঃশব্দে হাসলো। এগুলো বিছানায় পাশেই বসলো ফের। এক চিত্তে চেয়ে থাকাতে অরু নড়চড় করলো, অন্য পাশে ফিরতে উদ্গ্রীব। তন্ময় হাত বাড়িয়ে ধরলো ওকে, গভীর সুগম্ভীর কণ্ঠে জানালো, Good morning, Mrs. Shahraj Arabi. অরুর বন্ধ চোখের পাপড়ি চূড়া এবার ঘন ঘন নড়ছে। এ যাত্রায় নিষ্পিস ভঙ্গিতে চাইল। ঘুম কাতুরে চোখ দুটো চেয়েই দৃষ্টি ফেরালো। লাজুক কাল দুটোতে লাজের আভাস। ঘুম ঘোর গলায় অরু ও চাপা স্বরে বলল, গুড মর্নিং। ঘুম ভালো হলো? তন্ময়ের কণ্ঠে কৌতুক প্রভাব। 2 ঘন্টায়ও হয়নি ওর ঘুমিয়েছে। সেক্ষেত্রে ঘুম ভালো হয়েছে কিনা জানাটা হাস্যকর বই কিছু না। তবে সরল অরু অত শত বোঝেনি। বেশ সাবলীলভাবেই মাথাটা দোলালো, মুখে বলল। তন্ময় মুখ ভরিয়ে হাসে, মাথাটা ঝুঁকিয়ে ফের শুধায়। সত্যি? এবেলায় অরুকে ইতস্তত দেখালো। সে আলগোছে উঠে বসলো। তন্ময়ের বড় শার্টের হাতা দুটোতে হারিয়ে গেল অরুর হাত দুটো। এই দৃশ্য অনুভব করে অরু কুণ্ঠিত হলো। লাজে মাটি খুঁড়ে হারিয়ে যেতে ব্যাকুল যেন। তন্ময় হেসে হাত বাড়ায়, দুহাতে কয়েক ধাপে ভাঁজ করে দিল ডান হাতটা। একইভাবে বাঁ হাতটাও ভাঁজ করতে ব্যস্ত। অরুর ধীর ভাঙন ধরা লাজুক কণ্ঠ শোনা গেল এই মুহূর্তে। কখনো পুরো নাম ডাকেন না। তন্ময় দৃষ্টি তুলে চাইল না, মাথা ঝোঁকানো অবস্থাতেই হাসলো নিঃশব্দে, শুধালো। ভালো লাগে? অরুর নিরপেক্ষ প্রত্যুত্তর। তাহলে কি এখন থেকে আরবি বলে ডাকবো? হঠাৎ হঠাৎ। তন্ময় এবারে শটান দেহে বসলো, চোখে চোখ রাখার চেষ্টারত শুধালো। কেন? অরুর ছন্ন ছাড়া দৃষ্টির স্পষ্ট কেন্দ্র নেই। এদিক ওদিক চেয়েই বলল, ভালো লাগার বিষয়গুলো রেগুলার বেসিসে বললে তো এত ভালো লাগবে না। তন্ময় আশ্চর্য হওয়ার ভান ধরল। বাহ, তুই তো দেখছি দারুণ কথা বলতে শিখেছিস। অরুর সংকুচিত কণ্ঠে প্রফুল্লতার দীপ্তি। আমি আরো ভালো ভালো কথা জানি। তন্ময় ঠোঁটে ঠোঁট টিপে হাসিটুকু দমন করতে নিয়েই বলল, তাই বুঝি? আমি শুনতে চাই, দেখি বললে ভালো ভালো কথা। অরুকে দ্বিধাগ্রস্ত দেখালো। হঠাৎ করে কিভাবে বলবো? কোনো একটা বিষয়ের প্রেক্ষিতেই এসব ইম্পর্ট্যান্ট ভালো কথাবার্তা মাথায় আসে। তন্ময় মুখ বাড়িয়ে শব্দ তুলে অরুর ফোলা ফোলা গালে চুমু বসালো। ওকে, আই এম ওয়েটিং। যখন মাথায় আসবে শুনবো। এখন শুয়ে পড়, মাত্র 6টা 20। আপনি ঘুমাবেন না?
অরুর তৎক্ষণাৎ আগ্রহী প্রশ্ন। তন্ময় ভেবে রেখেছে ঘুমাবে না, তার দুচোখে ঘুম ছিল না, অথচ এই এক প্রশ্নের সামনে তার দুচোখ ভরে ঘুম এলো যেন। ইচ্ছে করলো ঘুমোতে, একটা লম্বা ঘুম দিতে। তন্ময় আনমো না বলেই বিছানায় উঠল, শুয়ে পড়ল। অরুর হাত টেনে বুকে নিল, আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে চুলের ওপর ঠোঁট ছুঁয়ে চোখ বুঝল। জীবনের এক বড় প্রাপ্তির হাওয়া শরীর তনুবঞ্চুরে লেপ্টে গেল, দিয়ে গেল ভরসা, মধুর দায়িত্ব, সুনিবিড় ভালোবাসার বেড়াজাল। ঘড়ির কাঁটা ঘুরছে 1টা 19-এ। কড়াকড়ি রোদ উঠেছে, শুকিয়েছে গতকাল রাতে ঝোড়ো বৃষ্টির চিহ্ন। রোদের ঝাঁঝ এসে মুখ ছুঁয়ে দিল সদর দরজা পেরুতেই। প্রাঙ্গণে বসে আছে মাহিন এবং রিয়ান, দুজনের হাতে লেবুর শরবত। আয়েশি ভঙ্গিতেই পান করেছিল। তন্ময়কে দেখে শটান দেহে দাঁড়ালো। উৎসুক দুজনের দৃষ্টি, তন্ময় ভ্রুক্ষেপহীন, মাহিন থতমত খাওয়া গলায় আওড়ালো। দোস্ত, তোর তো সেন্স লাগতেছে। রিয়ান উচ্চ কণ্ঠে সুরে সুর মেলালো। যেমন যেমন বেশ রোজি রোজি ভাব, চেহারায় মনে হচ্ছে 30 বছরের প্রথম ভর্জন করেছে। তন্ময় বসতে নিয়েছিল চেয়ারে, এহেন কথাতে আর বসল না। কয়েক পদক্ষেপে এগিয়ে দুহাতে মাহিনের গলা পেঁচিয়ে মারধর শুরু করলো। পাশ থেকে রিয়ান উৎসাহ দিচ্ছে। দুজনের ধস্তাধস্তির মধ্যেই বেরুলো ইব্রাহিম, ছানা বড়া চোখে শুধালো। এই ভাই, তোরা দিন দুপুরে কি এই ধরনের সংযুক্তে লিখতে হলি? লাজ লজ্জাকে সব খেয়ে নিছিস? রিয়ান সুরে সুর মেলালো। সহমত। কথাটুকু বলতে না বলতেই তন্ময় মাহিনকে ছেড়ে রিয়ানের পিঠে কয়েক ঘা লাগালো। বন্ধু বান্ধবদের এসব কাহিনী নিত্য দিনকার। ইব্রাহিম প্রশ্ন ছুড়ল। ওরু কোথায়? তন্ময় বসতে নিয়েই জবাব দিল। ঘুমোচ্ছে। মাহিন সুর টানলো। ঘুষে? কিন্তু কেন? তন্ময় চোখ রাঙালো। মাহিন, ইউ স্টপ রাইট দেয়ার, ফুল স্টপ, একেবারে। বাতাসে যেভাবে গাছের পাতা নাচে ঠিক সেভাবেই মাহিন কাঁধ নাচালো চমৎকার ভঙ্গিমায়, মুখ চালালো বদমায়েশি ইশারায়। আমরা বললেই কালা, তুমি করলেই ফালা। তন্ময় দাঁতে দাঁত পিষে বলে ওঠে। স্কাউন্ড্রেলের মতো একই ব্যাপার নিয়ে পড়ে আছিস কেন? থাম এবার। মাহিন হোঁচট খেলো যেন গুরুতর। আমি স্কাউন্ড্রেল? তন্ময় নাক সিটকালো, নির্বিকার গলায় প্রত্যুত্তর করলো। না, তবে মুখ চলতে থাকলে হতেই পারিস। মাহিন দানবের মতন শব্দ করে হাসলো। এগিয়ে এসে তন্ময়ের উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো করে জানালো। আই ডোন্ট কেয়ার। তন্ময় মাথা ঘামালো না, দুহাতে চুলগুলো পরিপাটি করে ফেললো 2 ধাপে। রিয়ান এই মুহূর্তে অতিমাত্রায় অস্বাভাবিক শান্ত, চেয়ারে বসে গুনগুন করছে নিজ মনে। তন্ময় নির্বিকার চোখে একবার দেখলো আপাদমস্তক। আশ্চর্য হলো বটে, আগ বাড়িয়ে ঝামেলা পাকাতে চাইছে না। এই তো দারুণ ইমপ্রুভমেন্ট, তন্ময় ভাবলো প্রশংসা করবে। মুখ খোলার পূর্বেই আচমকা কণ্ঠ দমিয়ে রিয়ান শুধালো। দোস্ত, দিন দুনিয়া আজ একটু বেশি চমকাল লাগছে তোর। মনে হচ্ছে না স্বর্গে আছিস, যেখানে রং বেরং এর ফুল উঠছে, মৌমাছি মধু খাচ্ছে, মাধবীলতা। তন্ময় গিলে নিল প্রশংসাটুকু, চোখ রাঙালো কঠিনভাবে, বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। ওদের ফেলে ভেতরে রওনা হলো। এদের সামনে থাকা আর ধৈর্যের পরীক্ষা দেওয়া একই ব্যাপার। মাহিন গান ধরলো। ও বন্ধু, তুমি কই কই রে, এ প্রাণও বুঝি যাই রে, ও তুমি ছাড়া বাঁচি না। মৃদুল হাওয়ায় হেলে দুলে চলেছে কৃষ্ণচূড়া গাছের লতা পাতা। মগডালে বসা পাখি চোরাও তালে তাল মিলিয়ে দুলছে আদুরে ভঙ্গিতে। ঝরে পড়েছে কৃষ্ণচূড়া ফুলগুলো, কয়েকটি ফুল হাওয়াতে ভেসে এসে ছুঁয়েছে বারান্দার জমিন। গাছের পেছনেই সূর্য বসেছে, গাছের ফাঁক ফোকর দিয়ে দীপ্তি ছড়াচ্ছে প্রাঙ্গণে। বারান্দায় একটি সেকেলে কাঠের চেয়ার পাতা, সেটির কয়েকটি জায়গা ঘুনে খেয়েছে। ওরও সেই চেয়ারটিতেই বসেছে, 2 পা বুকে জড়িয়ে, মাথাটা হাঁটুতেই এলিয়ে রেখেছে খুব আনমোনা ভঙ্গিমায়। চাপা স্বরে গুনগুন সুরে গান গাইছে, একটি সেকেলে বাংলা গান। গানটার নাম তন্ময় জানে না, তবে পূর্বে শুনেছে বোধহয়। গাঢ়ভাবে কান পাততেই 2টো সংলাপ শুনল। একটুখানি দেখো, এখন কথা রাখো, ভালোবাসা একবার তুমি বুক কইয়া ডাকো।
গোধূলির সময় তখন। নিভৃতে নির্জনে বসা সূর্যের সোনালি রশ্মি অরুর শরীর ছুঁয়েছে। কালো চুলের বাহার পিঠ জুড়েছে, মুখের একটি পাশ চুলে ঢাকা, চোখ জোড়া বন্ধ। ওর গায়েতে তখনও তন্ময়ের সুডৌল দেহের কালো শার্টটি, ঢোলা একটি সাদা প্যান্ট পরনে, প্যান্টের ভেতরে হারিয়েছে পায়ের পাতাচোরা। মিনিট খানেক হবে তন্ময় এসে দাঁড়িয়েছে কৃষ্ণচূড়া গাছটার সামনে। সুস্পষ্ট শুনেছে অরুর হাস্য উজ্জ্বল কণ্ঠের সুর। এবেলায় কয়েক পা এগোতেই পুরুষোত্তম পাতলে শুকনো পাতার স্পর্শতেই খসখসে শব্দ হলো। নীরবতা ভাঙল। অরূপ তখন তড়িৎ মাথা তুলে চাইল। তন্ময়কে দেখতে পেয়ে মুখ ভরে হাসল। হেমন্তের বিকেলের গোধূলির মতন দেখতে সেই হাসি, যা দেখেই শান্তিবোধ করে তার মন প্রাণ। জড়িয়ে আসে নয়ন যুগল, ধুকপুক করে অন্তর। ঘাসের ওপরে অবলীলায় পড়ে থাকা পাতাগুলো পিষে সামনে এগোয় তন্ময়। আশেপাশে বসে কোলাহল তোলা পাখিগুলো এ যাত্রায় আতঙ্কে ছটপটিয়ে উড়ে পালালো। বসলো অদূরের নারিকেল গাছটার সুউচ্চ মগডালে। বারান্দার কাছাকাছি এসে কাঠের রেলিং ঘেঁষে দাঁড়ায় তন্ময়। চাইলেই সে লাফিয়ে উঠে যেতে পারে বারান্দায়, অরুর একেবারে কাছে, ঠিক পাশে। তবে তা সে করল না। সেভাবেই দাঁড়িয়ে দেখল দুহাত দূরে বসা অরুকে। হাসছে ওর চোখ জোড়া, চোখের মণিতে ভাসছে নক্ষত্র, নক্ষত্রে ভাসছে তন্ময়ের মুখ। অরু ওঠে না, একইভাবে হাঁটু চড়িয়ে রেখে উল্লাসিত গলায় শুধায়। ভাইয়ারা বেরিয়ে পড়েছেন? হুম। তন্ময়ের সাবলীল জবাবটুকুর পরপরই অরু ফের উৎফুল্ল স্বরে শুধায়। কোথায় যাবেন তারা? চা বাগান? আজ তন্ময়দের বেরোনোর কথা ছিল সকাল সকাল। যাওয়ার উদ্দেশ্য ছিল চা বাগানে। অরু যাওয়ার জন্য তীব্র উদ্গ্রীব ছিল। বলা চলে ওর দুচোখ ভর্তি উচ্ছ্বাস দেখা দিয়েছে। তবে গত রাতের ঘটনার পর আজ আর বেরোনোর প্রশ্নই ওঠে না। কোনোভাবেই সে আজ অরুকে বেরোতে দেয়নি, নিজেও কোথাও যায়নি। আজ অরুর দিনব্যাপী বিশ্রাম নিতে হবে। তন্ময় পাশে থেকে সঙ্গ দেবে। আশেপাশেই। কেন, তোর যেতে ইচ্ছে হচ্ছে? অরু মাথা নাড়ালো, দৃষ্টি অদূর কৃষ্ণচূড়া গাছে। আদুরে ভ্রম গলায় বলল। যেতে ইচ্ছে করছে না। তন্ময় ভ্রু তুলল, আগ্রহী হলো। শান্ত স্থির কণ্ঠে জিজ্ঞাসাবাদ চালালো। আমি ভুল না হয়ে থাকলে তুই খুব এক্সাইটেড ছিলি চা বাগানে যাবি বলে, তাহলে এখন কেন ইচ্ছে করছে না? অরুর ছন্ন ছাড়া দৃষ্টি এদিক ওদিক ছুটতে ব্যস্ত। দৃষ্টিতে দৃষ্টি মিলনে অপারগ। দ্বিধান্বিত মিনমিনে স্বরের প্রত্যুত্তর শোনা গেল সময় নিয়ে। সেসব জায়গাতে যেতে এক্সাইটেড যেখানে আপনি আছেন। যেহেতু আপনি এখানে, সেহেতু আমি এখানে থাকতেই এক্সাইটেড। ধুকপুক ধুকপুক ধুকপুক। তন্ময়ের হৃদয়ের এই অশান্ত ধুকপুক শব্দ কি ওর শুনতে পারছে? বুঝতে কি পারছে ওর এই সাধারণ সাবলীল কথাটুকুর প্রভাব কতটা গাঢ়ভাবে ছুঁয়েছে তাকে? কিভাবে কাঁপছে তার পিঞ্জর জানতে কি পারছে? নিপুণভাবে চোখ জোড়া শক্ত করে বুঝে নিল এই মুহূর্তে। হৃৎপিণ্ডটা লাফাচ্ছে, ধরপড়িয়ে উঠছে থেমে থেমে। বুক ভরে লম্বা শ্বাস টানল তন্ময়, চোখ মেলে চাইল। তৎক্ষণাৎ তার গভীর দৃষ্টিতে অরুর উৎসুক দৃষ্টির মিলন ঘটল। আশেপাশে কোথাও বজ্রপাত হলো নাকি তার অন্তরে? অরুর নাজুক মুখটা লাজুক লতায় মিইয়ে এলো। তন্ময় এবেলায় মুখ ভরে হাসল। তার গম্ভীর মুখে হাসির ঝলক দেখা আর আকাশের চাঁদ দেখা বুঝি একই বিষয়। না হলে অরু এত আশ্চর্য হবে কেন? ভ্যাবলার মতন চেয়েই বা রবে কেন? তন্ময় লাফিয়ে বারান্দায় উঠে পড়ে। অরু শটান দেহে বসেছে এবারে। তন্ময় ওর সামনাসামনি এসে দাঁড়িয়েছে। মাথা ঝুঁকিয়ে চোখে চোখ রেখে দারুণ নির্বিকার গলায় বলে ওঠে। আমার সব ব্যথার অসুখের এক চমৎকার মেডিসিন আছে। সঙ্গে সঙ্গে মেয়েটা বড় করে ফেলে চোখ জোড়া। আশ্চর্য, সব ব্যথার এক মেডিসিন হয় নাকি? মেডিসিন না জানতে অরু ব্যাকুল হয়ে পড়ে। ও মাই গড, সব অসুখের এক মেডিসিন হয় নাকি? কি নাম? ওরও মেডিসিন, আমার আরাধনা। মেডিসিন নাম জানতে অরু ব্যাকুল হয়ে পড়ে। তন্ময় কাছ থেকে নিবিড়ভাবে দেখে অরুর লজ্জাশীল মুখ, মুখ চোরার মতন ছটফট করে চলেছে। দৃষ্টি রেখেছে জমিনে, যেন চাহনি তার দিক ফেললেই ওর ফাঁসির রায় হবে। হেসে তন্ময় পায়ের পাতায় তার ফেলে হাঁটু উঁচিয়ে বসে। আলতোভাবে ছই অরুর ডান পা। মুহূর্তেই নড়ে চড়ে ওঠে অরু, চিৎকার করে চাপা স্বরে। তন্ময় ভাই।
প্যান্টের শেষ অংশ ভাঁজ করতে নিয়েই তন্ময় চোখ তুলে ভ্রু নাচিয়ে শুধায়। হুম? অরু নির্বাক চোখে চেয়ে রয় শুধু। পলক ফেলতেও দ্বিধান্বিত যেন। দু পায়ের প্যান্ট ভাঁজ করে উঠে দাঁড়ায় তন্ময়, হাত বাড়িয়ে দেয়। অরু হাতে হাত রাখে। দাঁড়াতে নিতেই তন্ময় পাঁচা কোলে তুলে ফেলে ওর ছোট্ট খাট্ট দেহখানা। ঠোঁট নামিয়ে কপালে তড়িৎ চুমু বসালো। সূর্য তখন অর্ধেক ডুবেছে, ক্ষণিকের মধ্যেই পরিপূর্ণ রূপে ডুববে বলেই। রূপার থালার মতন গোল একটি চাঁদ ভেসেছে আকাশে। গাছগাছালির মাথার ওপর ওই তো দেখা দিচ্ছে। আবছায়াতে গাঁথা নিস্তব্ধতা ভেঙে ঝিঝি পোকাদের কোলাহল কর্ণগোচর হচ্ছে। কৃষ্ণচূড়া ফুলের ঘ্রাণ ভেসে আসছে। তন্ময় জানালা দিয়ে একটিবার দেখে নিল দৃশ্যটুকু, ফের চাহনি রাখলো অরুতে। স্যুপ খাচ্ছে বিছানায় বসে, সামনে ল্যাপটপ খোলা, বলিউড মুভি দেখছে। মুভির সার সংক্ষেপ বলছে একটু পরপর। নায়ক নায়িকার সৌন্দর্যের বিবরণ এই নিয়ে গুনে গুনে 3 বার দিয়েছে। এই মুহূর্তে অরুর ফোন বেজে ওঠে। তন্ময় ভুল না হলে মার্চির কল এসেছে। সাধারণত এমন অসময়ে মার্চি কল করে থাকে, আজও ব্যতিক্রম হওয়ার কথা নয়। অরু স্ক্রিনে নজর ফেলেই আনন্দিত হলো। চটপট কল রিসিভ করে কানে চাপলো। তন্ময় চেয়ার ছেড়ে উঠল। কথা বলার সামান্য প্রাইভেসি দিতে বেরিয়ে এলো রুম থেকে। বাবু মিয়া করিডোর ছুঁড়ে ঘুরপাক খাচ্ছেন অসময়ে। ভদ্রলোক মহা চিন্তায় দরবেশ বনেছেন যেন। তন্ময়কে দেখেই চিন্তিত স্বরে জানালেন। তন্ময়ের ভ্রুদয় কুঁচকে আসে মুহূর্তেই। খুব সিরিয়াস কিছু? রুস্তমকে জানিয়েছেন? বাবু মিয়া ইতস্তত করেন। তন্ময় এক্ষেত্রে একমত, ওরা সহি সালামত ফিরুক সবাই। প্রয়োজনে আগামীকাল একত্রে ঢাকা রওনা দেওয়া যাবে। এভাবেও তন্ময়ের একাধিক কাজ পেন্ডিং জমেছে। ঢাকা ফিরে লম্বা সময় ব্যস্ত থাকা লাগবে। তখন অরুর কি হবে? ও তো ব্যস্ততা বুঝতেই চায় না, অভিমান করে কাঁদে। এখন শুনলেই হয়েছে আগামীকাল ফিরে যাবে, তৎক্ষণাৎ মুখ বেচার করে রাখবে দীর্ঘক্ষণ। আর তন্ময় সইতেই পারে না অরুর অভিমান, কান্নারত মুখশ্রী। আলগোছে বেরিয়ে আসে প্রাঙ্গণে। হাত ঘড়িতে 8:30 তখন। পকেটে দুহাত ভরে চাই আকাশে। অনুভব করে পেছনে কারো উপস্থিতি। কিয়ৎক্ষণের মধ্যেই তার সুডৌল পুরুষোচিত কোমরে একজোড়া শীর্ণ হাতের অস্বস্তি মেলে। বিস্তৃত পিঠ ছই মসৃণ গাল, সুমধুর কণ্ঠস্বর অভিমানে চর্চরিত। কাল ফিরে যাচ্ছি। কোমরে থাকা কোমল হাত দুটো নিজ বাম হাতের মুঠোয় ভরে তন্ময় ঘোরে। ওর ডান হাত তার প্রশস্ত বুকে চেপে ধরে। মাথা নুইয়ে দাঁড়ানো অরুকে একচিত্তে দেখে। ডান হাতে অরুর থুতনি ধরে মাথা উঠিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন ছোড়ে। কেন যেতে ইচ্ছে হচ্ছে না? ফিরেই তো কাজে ব্যস্ত হয়ে যাবেন। তন্ময় হেসে ফেলে। অরুর চুল বুলিয়ে আওড়ায়। তা তো হবই, বউ পালতে হলে টাকা তো কামাতে হবে। রূপালী থালার মতো গোল উজ্জ্বল চাঁদটা আর নেই, মেঘেদের আড়ালে ডুবেছে। ঝিঝি পোকাদের কোলাহল সুস্পষ্ট শোনা যাচ্ছে। স্বচ্ছ আকাশ পথে এই বেলায় কালো মেঘেদের আনাগোনা চলছে। মৃদু হাওয়ার বেগে বৃষ্টি বৃষ্টি ঘ্রাণ লেপটেছে। মনে হচ্ছে শীঘ্রই বৃষ্টি নামবে। অবশ্য এভাবেও সিলেটে ঘন ঘন বৃষ্টি হয় বলে শোনা যায়। এখানে অসময়ে বৃষ্টি নামাটাই বরং স্বাভাবিক। অরু আলতোভাবে মাথাটা রাখলো তন্ময়ের সুবিস্তৃত শক্তপোক্ত পুরুষোচিত বুকের মধ্যিখানে। তার নিভু কণ্ঠে আকাশ সম অভিলাষ। আগামীকাল তো ফিরে যাচ্ছি, আজ একটু ঘুরে আসি। কথাটুকু শেষ করে লম্বা শ্বাস টেনে নেয় অভ্যন্তরে। ফের চকিতে বলে, প্লিজ, আমরা তো বেরোইলামই না। তন্ময় সিলেট এসেছিল ওকে নিয়ে ঘুরতে। গতকাল রাতের কার্যাবলী না করে থাকলে অনায়াসেই ঘুরে ফিরে বেড়ানো যেত। ওর শরীর এমনিতেই নাজুক শীর্ণ। এই শরীর নিয়ে ও ঘুরতে ফিরতে পারবে না বলেই তো এত নিষেধাজ্ঞা তার। অথচ মেয়েটা বুঝতেই চাইছে না। সব কিছু কি ওকে মুখে ভেঙে ছুঁড়ে বলে বোঝাতে হবে? তারপর তো নিজেই লজ্জায় মুখ লুকোতে ব্যস্ত হবে। ঘণ্টাখানেক চোখে চোখেও রাখবে না। বুকে মিশে থাকা মাথাটায় রুক্ষ হাত বুলিয়ে তন্ময় গভীর গলায় শুধালো, একটুও খারাপ লাগছে না? অরুর মুখটা শক্তপোক্ত বুকে ঢুকে গেল যেন। সেভাবেই মাথা দুপাশে দৃঢ়ভাবে নাড়ল। এক পর্যায়ে মাথা তুলে চাইল। ওর লাজুক গাল দুটো তখন বৃষ্টির স্পর্শ পাওয়া সবুজ পাতার মতন সতেজ। লাগছে না।
প্রেয়সীর আবদারের সমীপে তন্ময় দুর্বল সৈনিক বাধ্য পুরুষের ন্যায় মাথা দোলালো, গাল ছুঁয়ে বলল। গেট রেডি, আমি গাড়ি বের করছি। অরু সাদা ফকফকে দাঁত দেখিয়ে হাসলো, হাসিতে মুক্ত ঝরে ঝরে পড়ছে যেন। গাড়ি লাগবে না, হেঁটে বেরোবো, রিক্সা চড়বো। বেরোনোর কোনো প্রয়োজন নেই, তবে হ্যাঁ হ্যাঁ, আমি মজা করছি। বলেই অরু ছুটল ভেতরে। ঘুরে বেড়ানোর বিষয়ে ও সর্বপ্রথম এগোবে, উচ্ছ্বাসে ওর গলা রোধ হয়ে আসছেই বলে। তন্ময় নিজেও এগোলো অন্দর পানে। বাবু মিয়াকে পেল গেস্ট রুমে, বসে লুডো খেলছেন দারোয়ানের সাথে। তন্ময় প্রশ্ন ছুড়ল। গাড়ির চাবি আছে আপনার কাছে চাচা? জি, এই একটু আশেপাশেই যাব। বাবু মিয়া উঠে দাঁড়াতে দাঁড়াতে বলতে থাকলেন। ব্যাপার না, ভরে নেব প্রয়োজনে। বাবু মিয়া এনে দিলেন সাদা গাড়ির চাবি। তন্ময় চাবি হাতে বেরোলো ফের। পার্কিং এরিয়াতে এসে ঢাকা সাদা গাড়িটার কালো কাপড় টেনে সরালো, দরজা খুলে ড্রাইভিংয়ে বসলো। গাড়ি বের করে বেরোলো। দারোয়ান দরজা খুলে দাঁড়িয়েছে। এরই মধ্যেই হাতের উল্টো পিঠে এসে বসলো এক ফোঁটা জল। পরপর বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। অরু বেরোলো এ যাত্রায়। মেরুন রঙের কামিজ পরেছে। তন্ময় দরজা খুলে ধরেছে। অরু বসতেই দরজা লাগালো। অপর প্রান্তে এসে ড্রাইভিংয়ে বসলো। গাড়ি স্টার্ট করে বেরোলো বাগান বাড়ি ছেড়ে। ততক্ষণে ঝুম বৃষ্টি নেমে গেছে। ঝুম বৃষ্টির সিলেট চমৎকার সুন্দর, সব কিছুই অপূরক, চোখ জুড়িয়ে যায়। বৃষ্টির মধ্যেই ঘুরল চতুর্দিক। ঘুরে ফিরে ফিরতে ফিরতে রাতের 1:10 তখন। অরুর আরক্তিম চোখজোড়া দেখে আশ্চর্য রকমভাবেই থমকে গেল তন্ময়ের হৃৎপিণ্ড। কিয়ৎক্ষণের জন্যে স্তম্ভিত হয়ে রইল দৃষ্টি। হঠাৎ কাদার কারণ পেল না। চিন্তিত সে সিটবেল্ট খুলে ঝুঁকতেই অরু দৃষ্টি নামিয়ে ধীর গলায় বলল। আপু আর ভাইয়ারা চমৎকার মানুষ, আমি তাদের খুব মিস করব, ভুলতেই পারবো না। তন্ময় হেসে ফেলে। অরুর এই কথা শুনলে তার বন্ধু বান্ধব আকাশে উড়বে, সানন্দে মাথায় চড়ে নাচবে, যা সে একদমই চাচ্ছে না। অরুর মাথা ছুঁয়ে চোখে চোখ রেখে বলে। ভবিষ্যতে অনেক দেখা হবে, মন খারাপ করে না? হুম। শুরুটা পৌষ মাসের, যখন শীতের আগমন অপ্রতিরোধ্য। শহর জুড়ে ইতিমধ্যেই ঠান্ডা বোধ অস্তিত্বশীল। শীতের দুর্বল স্পর্শ শরীর উপভোগ করছে। গত মাসের শেষ সময় থেকেই দেখা মিলেছে অল্প স্বল্প নভরজময় প্রকৃতির। এই মাসে তা পর্যায়ক্রমে দ্বিগুণ ধাপে বেড়েছে। এখন ভোরের বেলায় কিচ্ছুটি দেখা যায় না, কুয়াশা ব্যতীত। কুয়াশার তীব্রতা এতটাই দুর্দমনীয়, প্রায়শই বেলা 9টা পর্যন্ত শহুরে সড়কপথ এই অতিমাত্রার কুহেলিকায় আবৃত থাকে। টানা কয়েকদিন সূর্যের দর্শন পাওয়া দুঃসাধ্যকর। শাহজাহানের ডুপ্লেক্স বাড়িটার ছাদ থেকে কুয়াশা দেখার আহ্লাদ কয়েক গুণে বেড়ে যায়। মনে হয় চতুর্দিক জুড়ে শুভ্র রঙা মেঘ আনাগোনা করছে। অনুভব হয় তারা গা স্পর্শ করছে, হাত বাড়ালেই তাদের ছুঁয়ে দেওয়া যাচ্ছে। এই কনকনে শীতেও তন্ময় রোজ ভোর করে ছাদে ওঠে ব্যায়াম করতে। টাইমার দিয়ে গুনে গুনে 35 মিনিট তার ব্যায়াম করা অপরিহার্য। আজও ব্যতিক্রম নয়। 6:15 রুমের নীরবতা ভেঙেছে অ্যালার্ম ধ্বনিতে। পুরুষালীর ডান হাতটা অন্ধের মতন বেশ অবহেলায় বন্ধ করলো অ্যালার্ম ক্লক। উষ্ণ ধবল কমফোর্টার সরিয়ে উঠে বসলো তন্ময়। উদম দেহে ঘুমানো তার অন্যতম বদ অভ্যেস। কনকনে শীত এই বাজে অভ্যেসটুকু ঘুচাতে ব্যর্থ। রক্তবর্ণ চোখ ছোড়া জানান দিচ্ছে পর্যাপ্ত ঘুম হয়নি। গতকাল রাতের 1:51 ঘুমোতে পেরেছে সে। 1:50 অরু তার রুম ছেড়ে বেরিয়েছে। হরর ফিল্ম দেখেছে 2 ঘন্টা 45 মিনিট ধরে। এই সময় চুরের সমীপেই লেপ্টে ছিল। ওর নাকিং একা দেখতে ভয় লাগে। আপাতত তন্ময়ের মাথার ভেতরটা টনটন করছে পীড়ায়। রুম টেম্পারেচার উষ্ণ বলেই সামান্য রক্ষা তার। সময় নিয়ে স্লাইড করতেই মোস্তফা সাহেবকে দেখা গেল। ভদ্রলোক বাগানের উত্তর দিকে দাঁড়িয়ে আছেন, গায়ে কালো সাদার সংমিশ্রণের চাদর চড়ানো। চাদরটা 2 বছর পূর্বে ইতালি থেকে এনেছিল তন্ময়, একান্ত মোস্তফা সাহেবের জন্য। শীতকাল এলেই এখন ভদ্রলোক এই একটিই চাদর ঘুরিয়ে ফিরিয়ে পড়বে। আরও কত শত চাদর তো আছে, সেসব ওয়ার্ড্রপে তুলে রাখার মানে কি? অদূর হতে মনে হচ্ছে কুয়াশায় মোস্তফা সাহেবের দেহখানা মেঘে ভাসছে।
ভদ্রলোক কোমর ঝুঁকিয়ে স্মার্টফোন দিয়ে ফুলের ছবি তুলছেন নিরালায়। তন্ময়ের ভ্রুদয় কুঁচকে এলো। এমন বৃষ্টির শীতের ভোর সকালে বাগানে দাঁড়িয়ে ফুলের ছবি তুলতে হবে কেন? এই কেমন ইচ্ছে চেতনা! আশ্চর্য! তন্ময় গলা তুলে চেঁচাবে পূর্বেই তার ফোনের মেসেজ টোন কর্ণগোচর হলো। ফোনটা ল্যাম্পশেডের সামনে, বিছানার সাইড টেবিলের দিকে এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন মোস্তফা সাহেব, নাম সেভ করা মিস্টার শাহজাহান দিয়ে। তন্ময় হোয়াটসঅ্যাপে ঢুকলো। ক্যামেলিয়া আর চন্দ্রমল্লিকা ফুলের ছবি পাঠিয়েছে। এই ফুল দুটোর গাছ শুকিয়ে এসেছে কেমন। ছবির নিচেই মোস্তফা সাহেব পরিষ্কার বাংলায় লিখেছেন, এই চমৎকার ফুল দুটি ওর প্রিয়। মরে যাচ্ছে দেখলে কষ্ট পাবে, ভাবছি প্লাস্টিকে এনে সাজিয়ে রাখবো। মরবেও না, মেয়েটা আমার কষ্টও পাবে না। অবশ্য ভবিষ্যতে এভাবে মেয়েটা সারা জীবন কষ্টই পাবে। কোথাও সারা দেশে খুঁজে একটা রাজকুমার আনতাম, খানদানি পরিবার ধুমধাম করে বিয়ে শাদী দিতে পারতাম। তা নয়, কপাল দেখো মেয়েটার, আহারে। কে বলবে এই ভদ্রলোক তার পিতা মহাশয়? মনে হচ্ছে দুঃসম্পর্কের শ্বশুর। সাত সকাল বেলাতে তন্ময়ের মুখের ভিতরটা তেতো লাগলো। বিবর্ণ মুখের সরু নাক কুচকে এলো। শীর্ণ ঠোঁটে ঠোঁট টিপে বিরক্তিহীন লুকিয়ে মেসেজটার ভাবটুকু ভয়েস রেকর্ড করে দিল। বাবা হিসেবে ইমতিয়াজ চাচ্চুও খারাপ ছিল না, চমৎকার মানাতো মায়ের সাথে। ভদ্রলোক সেদিনও মায়ের কথা জিজ্ঞেস করছিলেন, আফসোস করছিলেন। আহারে, মেসেজটার জবাবটুকু ভয়েস রেকর্ড করে দিল। মিনিট খানেকের মধ্যে আর কোনো প্রত্যুত্তর এলো না। এতেই তন্ময় নিঃশব্দে হাসল। জানালার সামনে এসে ফের দাঁড়ালো। মোস্তফা সাহেব বাগানে পায়চারি চালাচ্ছেন রগ রগে মেজাজে। ফুঁসছেন বোধহয় তীব্রভাবেই। তীক্ষ্ণ চোখে ফোন স্ক্রিনে চাইছেন ক্ষণে ক্ষণে। বিড়বিড়িয়ে হয়তো বকেছেনও ছেলেকে। তন্ময় শেষবার চেয়ে ফোন বিছানায় ছুঁড়ে ওয়াশরুমে ঢুকলো। ঢুকেই দ্বিতীয় দফায় এই সাত সকালে স্তম্ভিত হলো। আয়নায় হলদে চিরকুট সেটে দেওয়া। এই হলদে রঙের চিরকুট ডায়েরি অরুর। হাতে লেখাও জানান দিচ্ছে এটি এই মহামান্যর কাজ। তাছাড়া আর কার স্পর্ধা আছে? চিরকুটে বড় বড় উদাসীন অক্ষরে লেখা, তন্ময় ভাই, আমাকে আপনি ভোরবেলায় ডেকে দেবেন, আমি কুয়াশা দেখব। মনে করে ডাকবেন কিন্তু। আপনার ডাকে আমি হয়তো উঠতে চাইবো না, এতে হাল ছেড়ে দেবেন না। আমি উঠতে না চাইলেও জোরপূর্বক তুলে দেবেন। প্রয়োজনে একটা চর আপনি মারতেই পারেন, আমি মাইন্ড করবো না, বুঝেছেন? অন্তর হতে বেশ অবলীলায় বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। চাচা চাচি একই নদীর একই নৌকার দুই মাঝি। এত এত চমৎকার মিল যা অস্বীকার করা যায় না। আশ্চর্য রকমের মিলিত দুজনের প্রিয় খাবার নিশ্চয়ই তন্ময়ের মাথা, কলিজা এবং ফুসফুস, যা নিয়মিত ভিজে না থাকলে তারা শান্তি পায় না। চিরকুটের ভাবনা মস্তক হতে সরিয়ে তন্ময় দাঁত ব্রাশ করলো, মুখ ধুয়ে বেরোলো। একটা টি শার্ট দেহে পরে নিল চটপট। পা ঝোড়া পরে কেটস বাঁধলো। ডাম্বেল দুটো তুলে নিয়ে বেরোলো ছাদের উদ্দেশ্যে। ক্ষণিকের জন্যে থামলো অরুর রুমের সামনে। ও প্রতিনিয়ত রাত করে ঘুমোয়, এত ভোরে উঠতে পারবে না যেহেতু। কষ্ট করে শুধুমাত্র কুয়াশা দেখতে ওঠার কি প্রয়োজন? এত অদ্ভুত শখ আহ্লাদ কেন থাকবে? তন্ময় চাচ্ছিল না ওর ঘুম ভাঙাতে, কিন্তু কয়েক কদম গিয়ে পুনরায় ঘুরে এসে দাঁড়ালো দরজার সামনে। আলগাভাবে লাগালো দরজাটা, আলতোভাবে ঢুকলো অবশেষে। আধাচ্ছন্নতায় ঘেরা রুমের বাতি জ্বালালো। অরুর বিশেষ ধাঁচের ঘুমের ভঙ্গিমা দেখলো উদাস চোখে। ইতিমধ্যেই অ্যালার্ম বেজে চলেছে ক্রমান্বয়ে। অসহ্যকর শব্দতে তন্ময়ের মাথা ব্যথা করছে। বন্ধ করতে এগোবে এর মধ্যেই কমফোর্টারের ভিতর হতে অরুর ডান হাতটা বেরিয়ে এলো জানাশোনা ভাবে। অভ্যস্ত ভঙ্গিতে অন্ধের মতো এক থাবড়ে বন্ধ করলো অ্যালার্ম। এবেলায় ফের হাতটা চলে গেল উষ্ণতায়। তন্ময় এবেলায় হাসলো মৃদু। ডাম্বেল দুটো ফ্লোরে রাখলো। এগুলো বিছানার দিক। কমফোর্টার সহ ঘুমন্ত অরুকে কোলে তুলে নিল মুহূর্তেই। রওনা হলো ছাদের উদ্দেশ্যে। ফাঁকা করিডোর, আশেপাশে অদূরে কোথাও কেউ নেই।
সিলেট থেকে ফেরার পর হতেই অরু তার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। একই রুমে তারা কবে থেকে থাকতে পারবে তা নিয়েও এর 100 প্রশ্ন। তন্ময় বিষয়টা এতদিন ধরে এড়িয়ে এড়িয়ে বেড়াচ্ছে। গতকালও তার রুমে থাকার জন্য অনেক সময় ব্যয় করেছে মেয়েটা। শেষ পর্যন্ত ওকে নিজের রুমে যেতে বাধ্যই করেছে তন্ময়। বাধ্য না করেই বা উপায় কি? অরু তাকে জড়িয়ে ধরে আমোদেই ঘুমোতে পারে, কিন্তু তন্ময় তো পারে না। মনে হয় দেহের সাথে আগুন লেপটেছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উত্তেজনায় বিদ্রোহী হয়ে ওঠে। এসব এই বাচ্চা মেয়েকে কি বোঝাবে? অরুর নরম তপ্ত শরীর মৃদু কেঁপে কেঁপে উঠছে। তন্ময় ওর নাজুক দেহখানা ঘনিষ্ঠভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখলো বুকের কাছটায়। দেখলো ঘুমন্ত মুখটা, ডাকলো গাঢ়ভাবে ধীরে স্বরে। অরু, মুহূর্তেই অরুর প্রত্যুত্তর আসে না, তবে হাত দুটো জানাশোনা অভ্যস্ত ব্যক্তিকে দুহাতে জড়িয়ে ধরে তন্ময়ের ঘাড়, মুখটা ঘাড়ে গুজে অরু বিড়বিড়িয়ে ওঠে। হুম। ছাদের দরজা পেরোতেই দমকা ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল। দাঁড়িয়ে উঠল অঙ্গ প্রত্যঙ্গের এক একটি পশম। অরু গোঙালো, শীতের তীব্রতায় কাঁপলো পেলব ওষ্ঠজোড়া। পাতলা কমফোর্টার এই কনকনে শীতের মোকাবেলা করতে অক্ষম। দাঁতে দাঁত লেগে যাচ্ছে অরুর। কাঁচা ঘুম ভাঙানের ফলস্বরূপ রক্তবর্ণ চোখ জোড়ার দুর্দশা। চেয়েই ভ্যাবলার মতো ভালোভাবে সময় নিয়ে তন্ময়কে দেখল। তারপর চতুর্দিক কুয়াশা তাদের ঘিরে আছে। মুখ খুলে শ্বাস নিলেই ধোঁয়া বেরুচ্ছে। তন্ময়ের লম্বা নাকটা লাল, দেখতে বেশ লাগছে। অরু হাত বাড়িয়ে ছুঁয়ে দিল উঁচু নাগের ডগা। আধভাঙা গলায় বলল। আপনার নাক লাল হয়ে গেছে তন্ময় ভাই। তন্ময় ডান ভ্রু নাচালো। নিজেকে দেখছিস? সম্পূর্ণ মুখটাই লাল। দেখা হয়েছে? শেষ? কি বললেন? ভালোভাবে দেখলামই না। নামান আমাকে। তন্ময় নামালো না, নির্বিকার ভাবে বলল। জুতো আনিনি। লাগবে না, কিছুক্ষণের জন্যই তো। অরুর সাহসী জবাব। তন্ময় পরপরই নামিয়ে দিল বরফের মতো তীব্র ঠান্ডা ফ্লোরে। পায়ের তলা ফ্লোর ছুতেই অরুর মুখের রং বদলালো দারুণভাবে। ইতস্তত চোখে চাইল তন্ময়ের দিকে। তন্ময় সাবলীল চোখেই চেয়ে আছে। অরুর থমথমে বুকটা। বোকার মতো হাসার সামান্য চেষ্টা করে। তন্ময়ও ওর দুর্বল হাসিটুকু দেখে ক্যাটস খুলে দেয় পায়ের। পরে নে। অরু দ্রুত মাথা নাড়ালো। পড়বে না, মুখ বলে ফটাফট। লাগবে না। তন্ময় সুগভীর চোখে তখনও চেয়ে অরু আল গোছে বড় জুতো জোড়া পরে নেয়। তার ছোটখাটো পা দুটো সমুদ্রে ডুবলো যেন। দেখা সাক্ষাৎ নেই, জুতো পরে ভালোভাবে দেখলো এক পলক। পরপর হারালো কুয়াশা নামক মেঘ রাজ্যে। বাগানে ল্যাপটপ নিয়ে বসেছে তন্ময়। ঘড়ির কাঁটা তখন 7:30। রোদ ওঠেনি। কুয়াশায় ভেজা ভূমির দুর্বা ঘাস। মোস্তফা সাহেব ওপর পাশের চেয়ারে বসে চা খাচ্ছেন। তিনি বর্তমান জেনারেশনের ছেলে মেয়েদের নিয়ে চিন্তিত বড়। গতকাল কি ভয়াবহ এক দৃশ্য দেখলেন, সেই দৃশ্যটুকুর বর্ণনা ছেলেকেও জানাতে তিনি ব্যাকুল হলেন। গতকাল কি দেখলাম শোনো। 15 বছরের দুটো ছেলে মেয়ে হবে, স্কুল ড্রেস পরনে, দুজনে জড়িয়ে আছে। জড়িয়ে কি করছিল তা তো আর মুখে নেওয়া যাচ্ছে না। তুমি বলো, এই বাচ্চা দুটো কি আর বুঝবে? তন্ময় গরম কফিতে নির্বিকারভাবে দুটো চুমুক বসালো। আর চোখে দেখলো বাবার গম্ভীর মুখটা। দৃষ্টি ফিরিয়ে মেঘাচ্ছন্ন আকাশের মতন উদাস কণ্ঠে বলল। তোমার ভাতিজি যখন আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, ওর বয়স তখন সবে 16। 10 মিনিটের রাস্তায় 6 বার উষ্টা খেয়ে পড়তো। তখনও চাচি 3 বেলা মুখে তুলে খাইয়ে দিতেন। মুহূর্তেই দৃশ্যমান রূপে মোস্তফা সাহেবের মুখটা ভোতা হয়ে এলো, তেলে বেগুনে জ্বলে উঠল। রেগে মেগে অস্থির তিনি চোখ রাঙালেন। তুমি তো একা যাচ্ছ তাই। অরু তখন ছোট, অবুঝ নাবালিকা মাত্র। তুমি ফিটফাট হয়ে ওর সামনে ঘুরে বেড়াতে। এসব কি আমি বুঝি না ভেবেছো? তুমি ওর মাথাটা খেয়েছো। মাথা যদি প্লেটে সার্ভ করা হয় আমার জন্য, খাবো না? তাও যদি হয় আমার প্রিয় মাথা। মোস্তফা সাহেব চায়ের কাপ হাতে উঠে দাঁড়ালেন। অসভ্য ছেলের সঙ্গে কোনো তর্কে সে যাবে না। তন্ময় নরম হলো ততক্ষণে। গলা পরিষ্কার করে আদুরে ভঙ্গিতে দ্রুত বলল। বাবা বাবা বসো, মজা করছি, ইম্পর্টেন্ট কথা বলবো। বসো বসো। মোস্তফা সাহেব
রিক্কি মেজাজে চোখ রাঙালেন ঠিকই, তবে ছেলের কথা শুনলেন। ফের বসলেন এসে। যতই হোক ছেলের সাথে বসে নিভৃতে একটু সময় কাটানো যায়, অন্যতম পছন্দের বিষয়। সাবিহা যখন খুব নীরব কেঁদে কেটে বলেছিল, যদি বলি আমি আমার চেয়েও ছোট কাউকে ভালোবাসি, তুমি কি আমার উপর নারাজ হবে ভাইয়া? উইল ইউ বি ডিসঅ্যাপয়েন্ট ইন মি? তখন তন্ময়ের ভ্রাতৃতুল্য হৃদয় কতটা অসহায় অনুভব করেছিল তা হয়তো বা ভাষায় প্রকাশ করার মতো নয়। সাবিহা তার আদরের বোন, বড্ড স্নেহের, বলা যায় তার হাতের তালুতে যত্নে বড় করা পুতুল, যার প্রত্যেকটি চাহিদা সে পূরণ করতে চেয়েছে, সম্ভব হলে করেছে। তাহলে ওর জীবনের এত বড় কামনা আকাঙ্ক্ষা কিভাবে পূরণ না করে থাকবে? যবে থেকে বুঝতে পেরেছে, জানতে পেরেছে সাবিহা অয়নকে ভালোবাসে, তবে থেকেই তন্ময় শেয়ালের মতন চোখ রেখেছে অয়নের উপর। ছেলেটার প্রত্যেকটা পদচারণ সম্পর্কে সে থেকে থেকে এসেছে, সে থেকে দেখে রেখেছে, জেনে এসেছে। তারপরও কোথাও যেন এক অদেখা বাধা, অনিশ্চয়তা। তার অন্তর স্থির হতে পারছিল না। বারংবার মনে হচ্ছিল যদি কিছু ছুটে যায়, যা দেখি তাই যে সঠিক এমন তো আমাদের দেখানো হয়। এছাড়া আরেকটি অন্যতম কারণ বয়সের ব্যবধান। সাবিহার বয়সের তুলনায় অয়ন কয়েক বছরের ছোট। এটি স্বাভাবিক নয়, আবার অস্বাভাবিকও বলা যায় না। ছেলে মানুষের নির্দিষ্ট একটি বয়স থাকে দায়িত্বভার কাঁধে নেওয়ার। সেই দায়িত্বটুকু বোঝার ক্ষমতা কি অয়নের হয়েছে? এই এক জায়গাতেই তন্ময় দ্বিধা জালে আটক। কর্তব্যভার শব্দটি সহজ, এর মানে ততটাই দুর্বোধ্য। অতটুকু ছেলে সে, বয়স কম, জবলেস, গ্র্যাজুয়েশন শেষ করেনি, এমন কারো হাতে নিজের বোনের হাত কিভাবে তুলে দেবে? তাই তো অয়নকে আরও কাছ থেকে জানতে চেয়েছে, বুঝতে চেয়েছে সাবিহার প্রতি অয়নের ভালোবাসা কতটুকু, কতটুকু ওর ভিতরে দায়িত্ববোধ। ভাগ্যক্রমে তন্ময়ের সব রকম দুর্ভাবনা অয়ন আমোদেই মুছে দিতে পেরেছে। নিজেকে খোলা পৃষ্ঠার মতো খুলে দিয়েছে তার সম্মুখে। তন্ময়ের অনিশ্চয়তার চেয়েও দ্বিগুণ শক্তি, দৃঢ়তা, শ্রদ্ধা অয়নের ভালোবাসায়। তন্ময় মুগ্ধ, রুদ্ধ। সে মনে প্রাণে সম্মান করে ছেলেটাকে। এতটুকু বয়সে তার কথায় নিজেকে প্রমাণ করেছে। তিনি 3 বছরের মাথাতেই সাফল্যতা অর্জন করে দেখিয়েছে। নিজের ইনভেস্টমেন্ট কোম্পানিতে দাঁড় করিয়েছে, ফ্ল্যাট কিনেছে, গাড়ি কিনেছে। তন্ময় নিজের বোনের জন্য চেয়েছিল এক দরিদ্রবান পুরুষ, যে সারা জীবন তার পুতুলকে পুতুলের মতো আগলে রাখবে। অয়ন তার চাওয়ার থেকেও ওপরে চলে এসেছে। অয়নের এই পরিশ্রম দেখে তার বাবা শাহজাহান মোস্তফা তার অন্তর ব্যবহার অবশ্য এখনো ওপরে ওপরে ভদ্রলোকের কাঠিন্য অনুরোধে কাঠিন্য শ্বশুরের প্রতিচ্ছবি দেখাতে চাচ্ছেন, যা তন্ময় দুর্বোধ্য হেসে উড়িয়ে দেয় অয়নও। ছেলেটা কম বয়সী হলেও বয়সের তুলনায় বেশ প্রাপ্তবয়স্ক, কম বেশি সব কিছুই বুঝে নেয়। তার বোনকে কি দারুণ কায়দায় গুছিয়ে বুঝিয়ে মানিয়ে নিতে জানে। আজকের বলা চলে এখানকার বিষয়টার কথাই বলা যাক। কিছুক্ষণ আগেই অয়নের পরিবার বিদায় নিয়েছে, এসেছিল সাবিহার এঙ্গেজমেন্টের রিং সঠিক মাপ নিতে। ইতিমধ্যেই ওদের বিয়ের তারিখ পর্যায়ক্রমে 6 বার পরিবর্তন হয়েছে। সপ্তমবারে পাকাপোক্ত হলো। শুক্রবার আকদ হবে, 2 দিন পর অর্থাৎ সোমবার মেহেন্দি অনুষ্ঠান। মঙ্গলবার ফাঁকা রাখা হয়েছে বিশ্রামের জন্য। বুধবার গায়ে হলুদ, একই নিয়মে বৃহস্পতিবার ফাঁকা। শুক্রবার বিয়ের অনুষ্ঠান। মেহেন্দি অনুষ্ঠান বাদে বাকি সব অনুষ্ঠান ইনিফিটেড কমিউনিটি সেন্টারে করা হবে। গত 4 দিন যাবৎ তন্ময় এসব নিয়েই মাত্রাতিরিক্ত ব্যস্ত ছিল। এর চেয়েও বড় ব্যস্ততা আছে, এর চেয়েও বড় ব্যস্ততা যাচ্ছে বিয়ের কেনাকাটা নিয়ে। এত শপিং করছে বাড়ির লোকজন, আজ একটু ফুরসত মিলেছে, এজন্যই রাত করে ছাদে উঠেছে। শীতকালীন রাতের সময়টা তন্ময় কেন যেন এমনিতেই পছন্দ করে। পছন্দ করার নির্দিষ্টতাও কোনো কারণ খুঁজে পায় না। তবে তার অন্তরের অভ্যন্তরে একটি বাসনা আছে, যেটি এ সময়ে ওত পেতে রয়, আশকারা চায়। তন্ময় দিচ্ছে না, দিলে যে আহামরি কোনো সমস্যা হবে তা নয়। শীতের নীরব রাতে নিভৃতে অরুকে বুকে জড়িয়ে ঘুমানোর ইচ্ছেটাকে কি সে বাসনা বলতে পারবে? হাত ঘড়ির কাঁটা ঘুরছে 7টার 9। তন্ময় পশ্চিমের এক কোণেতে রেলিং ঠেসে দাঁড়িয়ে আপাতত। গলির মোড়ে কুকুর ঘেউ ঘেউ করছে। ও বাড়ির জয়নাল সাহেব
দাঁড়িয়ে সিগারেট ফুঁকছেন। তন্ময় সিলেট থেকে ফিরে সিগারেট খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে বলা যায়। বন্ধু বান্ধবদের পাল্লায় না পড়লে খাওয়াই হয় না। আকাশে দারুণ সুন্দর এক চাঁদ বসে আছে। শীতের তীব্রতা তখন আকাশচুম্বী। অরুকে দায়িত্ব দিয়ে এসেছে গরম গরম এক মগ কফির। অরু উদ্গ্রীব চরণে কফি নিয়ে এই যাত্রায় সহি সালামত ছাদে পৌঁছতে পেরেছে। গায়ে ভারী সোয়েটার, মাথায় টুপি, দুহাতে মোজা, পা চূড়াতে মোজা, নিজেকে আপাত মস্তক ঢেকে ঢুকে নিয়েছে। তন্ময়ের গম্ভীর কণ্ঠের সতর্কতা অবশেষে কাজে এসেছে। কাছাকাছি এসে অরু কুণ্ঠিত হাতে কফির মগ বাড়িয়ে দিল। চোখ মুখে অভিমানের আবছায়া। তন্ময় সাবলীলভাবেই মগটা নিল। অরুর পানে চেয়ে থেকেই মগে চুমুক বসালো। টুপিতে ঢেকে থাকায় ওর মুখটা এইটুকুন দেখাচ্ছে। তন্ময়ের হাতের তালুও বোধহয় ওর মুখের চেয়ে বড়। চাঁদের আলোয় ঐন্দ্রজালিক মুখটা বিড়াল ছানার মতো আদুরে লাগছে। আধবোচা নাকের ডগাটুকু রক্তিম। এবেলায় অরু ইতস্তত স্বরে বলল, আমাকে যেই কারণে এতগুলো কথা শোনালেন, তখন সেই কারণ কি আপনি নিজে ফলো করবেন? তন্ময় মৃদু হেসে ডান ভ্রু তুলে শুধায়। করছি না? অরু সাহস পায় সহসা। করছেন না? পাতলা একটা জ্যাকেট পরে আছেন, ব্যাস এটুকুতেই কি শীত মরে? আপনি জানেন না অন্যকে পরিবর্তন হতে বলার আগে নিজে পরিবর্তন হতে হয়? তন্ময় মগে চুমুক দিয়েছে সবে মাত্র। তাই বুঝি? অরু অসন্তুষ্ট হলো। তার কথার কি দাম নেই? এত অবহেলা কেন? অরু প্রত্যুত্তর দেবে ততক্ষণে আকস্মিক মৃদু পদচারণের ধ্বনি কর্ণপাত হয়। তন্ময়ের বোধগম্য হওয়ার পূর্বেই ছাদের নীরবতা ভেঙে অয়নের কণ্ঠস্বর শোনা যায়। আমাকে বুঝবেন না আপনি? এই ব্যস্ত কার জন্য বলুন? এভাবে অ্যাভয়েড করলে কিভাবে হবে? আমি তো আপনার কণ্ঠ না শুনে ঘুমাতে পারি না। কেন বোঝেন না সাবিহা? অরুর মুখটা হা হয়ে এসেছে। ঘাড় ফিরিয়ে চেয়ে আছে বড় বড় চোখে। সাবিহা আর অয়নের অবয়ব স্পষ্ট। দুজনের মধ্যেখানে সামান্য ফাঁকা। অয়ন হয়তোবা ছাদ টপকে এসেছে। গায়ে স্যুট পরনে। বেচারা অফিস ড্রেস পরিবর্তন করার সময়টুকুও পায়নি। তন্ময় এতক্ষণ রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। এবারে শটান দেহে দাঁড়ায়। নিজের অস্তিত্ব জানাতে উতলা হয়, কিন্তু অরু উতলা নয়। ও উতলা প্রেমিক প্রেমিকার মান অভিমান জনিত দ্বন্দ্ব দেখতে। তন্ময়ের শীতল হাতটা চাপটে ধরে। চোখের ইশারায় মুখ বন্ধ রাখার আকুল ইশারা দিয়ে ফের উৎসুক চোখে চেয়ে আধারে অদূরের মানব অবয়ব দুটো তখন ছুঁই ছুঁই প্রায়। সাবিহার গলার স্বরে এক আকাশ অভিমান। সারাদিন সময় হয় না। নাইস জোকস। তুমি সোজাসুজি বলো, তোমার ইচ্ছে নেই। অয়ন দীর্ঘশ্বাস ফেলে। কণ্ঠস্বর নেমে আসে অনেকাংশে। কাছে এসেই দেখেন না, শুয়েই না হয় বুঝে নেন আমার ভেতরে কতটা বাসনা। বাসো না ছাই? হুম। অরুর মুখের অবস্থা তখন দারুণ হাস্যকর। হা হয়ে আসা তাজ্জব মুখখানা দেখে তন্ময় নিঃশব্দে হাসল। কফির মগটা ওর হাতে ধরিয়ে ঢাকলো ওর কান দুটো। এতে ছটপটিয়ে ওঠে মেয়েটা। ওদিকে এ যাত্রায় অয়ন হয়তোবা কারো অস্তিত্ব অনুভব করতে পেরেছে। সে চাপা স্বরে বিড়বিড়িয়ে বলল, অনেক ঠান্ডা বাইরে, রুমে যান। আমি কল দিয়েছি, প্লিজ ম্যাডাম রিসিভ করিয়েন। বলেই ছেলেটা এক প্রকার পালালো। হুলুস থুলুস কাণ্ড। সাবিহা তখনও অবুঝ পাখি। এমন তাড়াহুড়ো করে চলে যাওয়ার ছেলে তো অয়ন নয়। অনেক ঠান্ডা এর জন্যে কি? অয়ন ওদের ছাদে পৌঁছে ফের ফিরে তাকালো। তুড়ি বাজালো। ইশারায় নিচে নামতে তাড়া দিল। সাবিহা মানল অবশেষে। ছাদ থেকে নেমে গেল। সাবিহা যেতেই তন্ময় অরুর কান ছাড়ল। কফির মগটা নিল। তখনও অরুর বড় চোখের চাহনি তন্ময়ের ওপর। এতে তন্ময় নির্বিকার। সাবলীলভাবে রেলিংয়ে পিঠ এলিয়ে কফির মগে চুমুক বসাচ্ছে। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই ছটফট মুখ ভরে এক চুমুক নিতেই অরু চোখজোড়া পিটপিট করে আফসোস স্বরে প্রশ্ন করে, এত দ্রুত কথা বলা শেষ? আর একটু বলতো, ভালোই তো লাগছিল। তন্ময় কেশে ওঠে সামান্য। কফিটুকুর সাথে গিলে নিল ধেয়ে আসতে চাওয়া কৃত্রিম হাসিটুকু। থমথমে গলায় শুধানো ভঙ্গিতে বলে, কি বললি? অরু ফাঁকা হাসে। কই কিছু না তো।
তন্ময় হাত বাড়ায়, অরুর ললাট ছোঁয়, ঠান্ডা হয়ে আছে, নাকও টানছে ঘন ঘন। শীতকালে ওর ঠান্ডা লাগাটা যেন গুরুত্বপূর্ণ বিষয়, হাতের তালুতে যত্ন সহকারে রাখলেও ফায়দা নেই যেন। তন্ময় বলে ওঠে। নিচে নাম। অরু ইতস্তত করে বড্ড। না, আর একটু থাকবো। নামতে বলেছি। অরুর মুখটা চুপসে এলো, ভোতা মুখে মিনিট খানেক ঠাই দাঁড়িয়ে থাকলো একগুঁয়ে রমণীর মতন। এক পর্যায়ে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে নাক ফুলিয়ে আউড়ে উঠল। শুধু ধমকাতেই জানেন, একটু কাছে আসতে দেন না। সিলেট থেকে আসার পর আপনি আমায় একটুও আদর করেন না। আমার আর আদরের দরকারও নেই, আপনাকেও দরকার নেই। কথাটুকু বলেই ছলো ছলো নয়নে এক পলক চেয়েই ছুটল। ছুটে যাওয়া রমণীর মৃদু গোঙানিও শোনা গেল। এই দৃশ্যটুকু একটা বাংলা নাটকের মতো মনে হলো তন্ময়ের কাছে। কথাবার্তা ক্লিয়ার না করেই ছুটতে হবে কেন? আশ্চর্য! অপর পক্ষের তো প্রত্যুত্তর থাকতে পারে, তার শোনার প্রয়োজন বোধও নেই ওর। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল লম্বা করে। মেয়েটা যে কবে তাকে বুঝবে? সব সময় সব কিছু চাইলেই কি করা যায়? যাই না। তন্ময় বড়, তার কাঁধের দায়িত্ব অদৃশ্যভাবেই সুবিশাল। সব বিষয়ে ভেবে চিনতে পা বাড়াতে হয়। এসব এই পুচকে মেয়েটাকে কে বোঝাবে? এখন এই মেয়েকে মানাতে কি কি করতে হয় আল্লাহই জানেন। এমনিতে আদুরে হলেও অভিমান করে বসলে আর আদুরে রয় না, হয়ে যায় তন্ময়ের হৃদয় পিটিয়ে পিটিয়ে ভাঙার মিস্ত্রি। অবলীলায় তন্ময়ের হৃৎপিণ্ডকে পিষে ফেলার সামর্থ্য রাখে এবং তা বড্ড নিরালায়। মাসব্যাপী বিয়ের কেনাকাটা করেও বাড়ির লোকজনের যেন কেনাকাটার কোনো অন্ত নেই। আজ বৃহস্পতিবার, রাতেও 4 গাড়ি নিয়ে বেরুতে হয়েছে শপিংয়ের উদ্দেশ্যে। তন্ময়কে এড়িয়ে গিয়ে অরু প্রথমেই তার বাবার গাড়িতে চড়ে বসেছে। আনোয়ার সাহেব মেয়ে বলতেই পাগল বলে কথা। ভদ্রলোক গদগদ ভঙ্গিতেই মেয়েকে পাশে নিয়ে বেরিয়ে গেছেন। আশ্চর্য! চাচ্চুকে ভুলে বসেছে তার একটি মাত্র মেয়ে জামাই আছে। তার কি উচিত ছিল না অরুকে তন্ময়ের গাড়িতে তুলে দেওয়া? তা না, তন্ময় গম্ভীর মুখে ড্রাইভিংয়ে উঠে বসল। পাশেই মোস্তফা সাহেব উঠে বসলেন, পেছনেই ওহির সাহেব এবং সাবিহা রুবি বসেছে। তাদের গাড়ির পাশ দিয়েই আকাশ ড্রাইভ করে ইতিমধ্যেই বেরিয়ে যাচ্ছে। তন্ময়ও গাড়ি স্টার্ট করলো। তারা যাচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আকদের কেনাকাটা হয়ে গেলেও বিয়ের কেনাকাটার যেন অন্ত নেই। তন্ময় 12 দিন আগেই বন্ধুদের বলে রেখেছে। প্রত্যেক পরিবারে ডিজিটাল ম্যারেজ কার্ডও পাঠানো হয়েছে। আকদের একটা ড্রেসিং কোডও আছে, নীল সাদার মধ্যে। সেই মোতাবেক ড্রেসও পাঠানো হয়েছে। সেন্টারও নীল সাদার কম্বিনেশনে সাজানো হচ্ছে। পোশাকও মিলিয়ে কেনা হয়েছে। সাবিহার জন্যে শুভ্র রঙা গাউন, অত্যাধিক গর্জিয়াস। একই রকমভাবে ম্যাচ করা অয়নের পাঞ্জাবি সেট, শুধু বুক পকেটের কোটি নীল। মেয়ে যাত্রীদের আবার পরিপূর্ণ ড্রেসিং কোড নীল রঙা। শুভ্রত্ব যেন শুধুমাত্র বর কনের জন্যে। অরুটা বোয়াল মাছের মতন ছটফট করে পালিয়ে বেড়াচ্ছে। শাড়ি দেখতে বসে যখন তন্ময় কাছাকাছি যেতে চাইল, বাদরটা চাচ্চুর পিছু গিয়ে লোকালো। যা পছন্দ হচ্ছে আনোয়ার সাহেবকে গিয়ে বলছে, অথচ তন্ময় ওর স্বামী। কেনাকাটা করে দেবার দায়িত্ব তো তার। তন্ময়ের ভোতা মুখটা পর্যায়ক্রমে গুরুগম্ভীর হতে থাকলো। এক পর্যায়ে আর নিজেকে দমিয়ে রাখতে পারল না, সবার সম্মুখে এগিয়ে গেল অরুর সামনে। অরু তখন মনোযোগ দিয়ে জামদানি শাড়ি দেখছে। আনোয়ার সাহেব কি বুঝলেন কে জানে, হেসে মেয়ের পাশ থেকে চলে এলেন। বড় ভাইয়ের কাছাকাছি গিয়েও ভদ্রলোক হাসলেন। তন্ময় যেন সেই দৃশ্য দেখল না বাচ্চা বুড়ো সকলের অগোচরে লুকিয়ে হাসার দৃশ্য। সে অরুর পাশে বসল। অরুর ধরা শাড়িটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে শুধালো, পছন্দ হয়েছে? অরু আর চোখে চেয়ে মুখ ভেঙালো। মুখে একটি শব্দও বলল না। দীপ্ত মুখ চেপে বলল, ওরূপী অভিমান করেছে মনে হচ্ছে। সাবিহাও সুরে সুর মেলালো, ভাইয়া, আরুর কিন্তু এই মেজেন্ডা রঙের শাড়িটা পছন্দ হয়েছে। শাড়ি দেখানো ভদ্রলোক শব্দ করে হেসে ফেলেন। এ যাত্রায় ভালোভাবে দেখলেন পাশাপাশি বসা তন্ময় অরুকে। দুজনকে এত দারুণ দেখাচ্ছে পাশাপাশি যে গম্ভীর মুখের তিনিও হাসি মুখে শুধালেন, বিয়ের কতদিন?
দেখে তো মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে। জবেদা বেগম মিষ্টি করে হাসেন, নিজেও একবার ছেলে মেয়ে দুটোকে দেখে নেন। মন প্রাণ জুড়িয়ে এলো, বলেন রয়ে শোয়ে। ঘরোয়াভাবে হয়েছে, অনুষ্ঠান করা বাকি। দীপ্ত চাপা স্বরে বলেন, আনুষ্ঠানিক বিয়ের পর আমি কিন্তু তন্ময় ভাইকে ডাকবো ভাই জিজু, আর অরুপিকে ডাকবো আপু ভাবি। শুক্রবার নীল সাদাটে আকাশের বুক ছিঁড়ে উড়ে বেড়াচ্ছে রং বেরঙের পাখিগুলো। শাহজাহান বাড়ির পেছন দিকটার সুউচ্চ শ্যাওলা পড়া প্রাচীরের মুখে বসেও আছে এক জোড়া, সম্ভবত দোয়েল পাখি। তারা ঝলমলে রোদ্দুর সকালের মিঠা হাওয়া উপভোগে ব্যস্ত। বাগিচায় একটা টিয়া পাখি হাঁটছে। সাধারণত টিয়া পাখির দর্শন মেলা বেশ ভার, তবে কখনো সখনো দেখা পাওয়া যায়। ঘড়ির কাঁটা ঘুরে এসে রুখেছে 7:20। আজ বাড়ির সব বুজুর্গ যখন ঘুম থেকে উঠেছেন, তখনও দেশ জুড়ে নিশাচরে প্রাণীর ঘুরপাক চলছিল। অলিতে গলিতে ঘেউ ঘেউ করে যাচ্ছিল কুকুরের দলবল। জবেদা বেগম আধকাচা ঘুম ছেড়ে উঠেই লেগে পড়েছেন কাজে। এমনিতেই তাদের বাড়িতে হেল্পার বলতেই একজন আছে, রূপালী। তবে বিয়ে বাড়ির কাজকর্মের জন্য এই মাসে আরেকজন হেল্পার রাখা হয়েছে, নাম কুসুম। আজ দুজনেই ফজরের আজানের পরপরই হাজির হয়েছে। এসে থেকেই ব্যস্ত হয়ে পড়েছে কাজকর্মে। ডায়মন্ডের মতো চকচকাভাবে ঘরদোর পরিষ্কার করে ফেলেছে। ছাদ থেকে ধরে প্রত্যেকটি রুম সহ উদ্যান পর্যন্ত পরিচ্ছন্নতার কাজ শেষ করেছে সবেমাত্র। অল্প স্বল্প রান্না বান্নার ব্যস্ততা চলছে রান্নাঘরে। সন্ধ্যা 6টার মধ্যেই কমিউনিটি সেন্টারে উপস্থিত হতে হবে সপরিবারে। 7টা থেকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। যেহেতু তন্ময় আকাশকে নিয়ে গতকাল রাত 12টার পর গিয়েছিল সেন্টারে, ঘণ্টাখানেক ছিল অবজারভেশনের জন্য। আজও 12টার পর শেষবার রাউন্ড দিতে যাবে। সব কিছু নিখুঁতভাবে এগুচ্ছে কিনা নিজ চোখে দেখা প্রয়োজন। এমনিতেও খাবার দাবার সম্পর্কিত লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে গতকালই। আপাতত কত দূর কি আয়োজন করলো তার খবরাখবর নেওয়া অত্যন্ত আবশ্যক। তন্ময় মিনিট খানেক আগেই কমিউনিটি সেন্টারের ম্যানেজার ইচ্ছে মতো মোল্লার সঙ্গে কথা বলে নিয়েছে। ভদ্রলোক ধারাবাহিকভাবেই A to Z আপডেট দিয়েছে। কল কেটে বিছানার পাশেই দৃষ্টি গেল তন্ময়ের। ওখানে আছে 2 টায়ার স্মল স্লাইডিং হ্যাঙ্গার র্যাক। সেখানে তার আজকের সন্ধ্যার পাঞ্জাবি সেট প্যাকেজ করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা। নিচের পায়টাই কালো জুতোর বাক্স, যেটাই আছে পাঞ্জাবির সাথে কেনা কালো রঙের লোফার। গতকাল রাতেই তার ম্যানেজার দিয়ে গিয়েছে। প্যান্টের পকেটে মানিব্যাগ ভরে হাত ঘড়িটা পরতে নিয়েই রুম ছেড়ে বেরোলো তন্ময়। ইত্যবসরে ঘড়ির কাঁটা 9টায় পৌঁছিয়েছে। অরুর রুমের দরজাটা শটানভাবে খোলা, তবে ওর অস্তিত্ব নেই। পরিপাটি করা বিছানায় লম্বা ড্রেসের প্যাকেজটা রাখা। সাবিহার রুম থেকে ভেসে আসছে কয়েকজনের যৌথ অট্টহাসির ধ্বনি। দোতলার করিডোরের রেলিং ছুঁয়ে দাঁড়াতেই লিভিং রুমে কয়েকটি জানাশোনা মুখ দেখা গেল। তার নানা হুঁশিয়ার সাহেব সোফায় বসে আছেন, পরনে সফেদ লুঙ্গি, গায়ে পাকা কুমড়ো রঙের হাতা কাটা ফতুয়া। আমোদেই চা খাচ্ছেন। পাশেই তার নানি জয়তুন বেগম এবং মামা মামিরাও আছেন। মোস্তফা সাহেব সহ ওহি সাহেব, আনোয়ার সাহেবও কাছাকাছি বসে। বেশ স্ফূর্তি ভঙ্গিতেই গল্পগুজবে বিভোর। তন্ময় সিঁড়ি ভেঙে নিচে নামলো। তাকে দেখতে পেয়েই জয়তুন বেগমের চোখ জোড়া উচ্ছ্বাসে টলমল করলো। গলা ধরে এলো প্রায়, নানু ভাই আমার, আসো আসো। তোমার এক ঝলক দেখতে পাওয়া আর চাঁদ হাতে পাওয়া একই কথা। তন্ময় অসহায় অনুভব করে। নানির সমীপে এসে রুগ্ন বটেই। অসহায় হেসে সালাম জানায়। কাছে পৌঁছে একেবারে জয়তুন বেগমের গা ঘেঁষেই পাশেতে বসে। আদুরে ভঙ্গিতেই বৃদ্ধ কুচকানো দুর্বল হাতটা যত্ন সহকারে তুলে নেয় নিজের দুহাতের মধ্যে। হেসে হেসেই সুধায় নরম গলায়। কেমন আছো? জয়তুন বেগম হাসেন ছলো ছলো নয়নে। নাতির গাল ছুঁয়ে আনন্দিত গলায় বলেন, আলহামদুলিল্লাহ ভালো। এই যে এখন তোমাদের বিবাহ দেখবার নসিব মিলতেছে, দোয়া করো যেন নাতির ঘরের পুতিও দেখে মরতে পারি।
তন্ময় মোটেও লজ্জা পেল না। তার চামড়া বরাবরই বড্ড পাতলা। লজ্জার সংকোচহীন সে আমোদেই জবাবে বলল। ইনশাল্লাহ। এই জবাবটুকুতেই জয়তুন বেগমের বৃদ্ধ হাসিটুকু অল্প বয়সী রমণীর ন্যায় সুদীর্ঘ করে। তিনি আকাঙ্ক্ষা জড়িত গলায় আবদার ধরেন। রানু ভাই, তোমার সংসার দেখবার বড় ইচ্ছা আমার। তুমি নাতবউ নিয়া বাসায় আসবা, আমার সামনে বসে থাকবা, বেড়াইবা। তোমাদের মধ্যে একটা সোনামণি থাকলে তো আমার আর কিচ্ছু চাহিদা রইব না। তন্ময় নিজের মনের সুপ্ত জবাব দিতে নিয়েও নিজেকে ক্ষণিকের জন্যে দমালো। মাথা তুলে চতুর্দিক তাকালো চতুর চোখেতে। বুজুর্গগণ ছাড়া কেউই নেই, তাই বলেই বসলো মজার ছলে। আবার সংসার হচ্ছে না একজনের জন্য। জয়তুন বেগমের পূর্বেই প্রশ্ন করেন হুঁশিয়ার সাহেব। কে? কণ্ঠ সুখবীর, গম্ভীর। কার এত বড় দুঃসাহস? তার নাতির সংসার হতে দিচ্ছে না। ওদিকে গুরু গম্ভীর হলেন মোস্তফা সাহেব। চোখও রাঙালেন কঠিনভাবেই। হাসছেন আনোয়ার সাহেব। তন্ময় যেন নিজ পিতার চোখ রাঙানো দেখেনি। তার তীক্ষ্ণ নজর উপেক্ষা করে বলে, তোমার মেয়ে জামাই। সহসা দুজন নাতি ভক্ত বৃদ্ধ বৃদ্ধার প্রশ্নবোধক তীব্র তীক্ষ্ণ অনড় দৃষ্টির সম্মুখীন হলেন অনাড়ম্বর মোস্তফা সাহেব। বুজুর্গ দুজনের দৃষ্টির সম্মুখে অসহায় তিনি দুর্বল গলায় সাফাই গাইতে বলেন। বাবা মা, আর আপনারা তো জানেনই, আবিরও আর ছোট এখনো। নতুন করে কি বলবো বলুন তো? হুঁশিয়ার সাহেব মেয়ে জামাইকে গাঢ় নিশ্চিদ্র চোখে এক পলক দেখে নিলেন। দৃষ্টি ঘুরিয়ে ফেললেন আনোয়ার সাহেবের উপর। গম্ভীর মুখে শুধালেন, বাবা জীবন, তুমি কথা বলো। মেয়ে তোমার, আবার আমার নাতিও। নাতি আমার, আবার তোমার ভাইপোতো। তারা দুজনারে সোহাগ করে, মানে দাঁড়াই। মিয়া বিবি রাজি, বুঝছো নি? সেইখানে ওদের বিয়েটা তখনই দিয়ে দেওয়াটাই তোমাদের কর্তব্যের মধ্যে পড়ে কি না কও দেহি? যেখানে আমার নাতি সংসার করতে চাইতেছে সেখানে তোমরা হাত গুটাইয়া রাখছো, এটা কেমন কথা? তন্ময় আপন মনেই হাসল। মুখের আদল তার শান্ত নদীর মতন, স্থির বাতাসবিহীন গাছের মতন, দৃষ্টি মলিন। এ যাত্রায় জুসের গ্লাস হাতে এলেন জবেদা বেগম। মুখ জুড়ে চাপা হাসি বিদ্যমান। তন্ময় অবুঝ ভঙ্গিতে বাড়িয়ে ধরা জুসের গ্লাসটা নিল, পান করলো আরাম করে, যেন এই হাসি ঠাট্টা তাকে ঘিরে মোটেও নয়। তার মেছো মামা সফিক গলা ঝেড়ে বললেন, বাবা থামুন তো। দুলাভাই তো বললেনই ওরও ছোট, আর সত্যিই ছোট। গ্রাজুয়েশন শেষ করুক। এমনিতে নিজেরা তো বিয়ে করেছেই, আনুষ্ঠানিক বিয়েটা না হয় বছরের মাথায় করা যাবে। এখন নাতনির বিয়েটা খান। আনোয়ার দুর্বোধ্য হাসেন, সাবলীল শব্দে গুছিয়ে মনের কথা ব্যক্ত করেন। আমার কোনো কিছুতেই আপত্তি নেই। ছেলে মেয়ে দুটোই আমার, বড় ভাইও আমার। তাদের ইচ্ছেই আমার ইচ্ছা। ভাইয়া যখন বলবেন তখনই না হয় সব হবে। ততদিনে মেয়েটাও আমার হয়তোবা সংসার বুঝতে পারবে। দেখছেনই তো ওরুকে, খুব দুষ্টু, এখনও বাচ্চামি যায়নি। কথাটুকু মাটিতে পড়তে না পড়তেই ধরে নিয়ে মুহূর্তেই অসন্তোষ কণ্ঠে মোস্তফা জবাবে বলেন, বাচ্চামি কোথায় যাবে? দুষ্টুমিও না করলে কে করবে? আলবাত করবে, সারা জীবন করবে। পরপরই নাক সিটকালেন আর চোখে ছেলের পানে চেয়ে। যেভাবে দেখে পছন্দ করেছে সেভাবে সারা জীবন কাছে রেখে সংসার করবে। ঠোঁট টিপে হাসল তন্ময়। মিটি মিটি হেসে দারুণ ছলনাময় কণ্ঠে বলল, আবার কোনো আপত্তি নেই। বরঞ্চ তুমি বললে কাজী ডেকে আনি, বিয়েটা করে ফেলি। তারপর একজন সুনামধন্য আর্কিটেক্ট ডাকবো। আমাদের দুজনের রুম দুটো কম্বাইন্ড করে সংসার পাতার রুম করে নেব, কি বলো? বিকট হাসির রোল পড়ল লিভিং রুম জুড়ে। মোস্তফা সাহেব ব্যতীত সবাই হেসে উঠেছেন। তন্ময় বাবার চোখে চোখ রেখেই জুস খেল। মোস্তফা সাহেব দুর্বল হেসে দাঁতে দাঁত পিষে বলেন, বাবা আমার। তন্ময় মিষ্টি করে হাসে। বলুন বাবাজান, আপনার জন্য আমি কি করতে পারি?
শুড আই ডু দ্যাট? একজন আর্কিটেক্ট ডাকি? মোস্তফা সাহেব নিজের অসহ্যকর ছেলেকে দেখে বিনয়ী হাসেন। অয়নের জন্য আংটিটি অর্ডারটা রিসিভ করে আনলে উপকৃত হতাম। তন্ময় যেন বড় হতাশ হলো, দীর্ঘশ্বাস ফেলল বৃদ্ধের মতন, অসহায়ভাবে দাঁড়িয়ে বলল। পিতার আদেশ চিরধার্য। ফের শব্দ করে হাসেন সবাই। জয়তুন বেগমের চোখের কোণ ভিজে উঠেছে হাসির প্রকোপে। এবার মোস্তফা সাহেবের ঠোঁটেও মৃদু হাসির রেখা দেখা যায়। ভদ্রলোক একমাত্র ছেলের সামনে নিরুপায়, অসহায়। স্নেহের চোখে একবার ছেলের গমন পথ দেখে নেন একটিবার। শাহজাহান আরবির দর্শন পাওয়া আর আসমানের চাঁদ হাতে পাওয়া যেন একই বিষয় বাসনা হিসেবে দাঁড়িয়েছে এই সুবিস্তৃত জগৎ সংসারে। গতকাল সন্ধ্যা থেকে ওই সুশ্রী মুখটার এক ঝলক ললাটে চোটেনি। রাতে ঘুমিয়েছে সাবিহার ঘরে, সকালেও নিজের ঘরে ছিল না। এখন দুপুর 3টে বাজতে চলল, খাবার খেতেও টেবিলে আসেনি। মেয়েরা মিলেমিশে খেয়ে দিয়ে দিব্যি দরজা লাগিয়ে আলাপে মজেছে। কিছুক্ষণ আগে পার্লারের টিম ঢুকলো, এখন তো আর দেখা যাবে না। হয়তোবা বেরোবে যাওয়ার সময়ে, তাও চড়বে নিশ্চিত আনোয়ার সাহেবের গাড়িতে। মহারানী উজ্জ্বল বেশভূষায় তৈরি হওয়া ছাড়া আর বেরোবে না। এতগুলো কল মেসেজেস পাঠানো হলো, জবাব নেই। তন্ময় নিঃসঙ্গভাবে কপালে আঙ্গুল ঘষল। এই কেমন অভিমান! আদর করছে না দেখে এমন করবে? এখন কি 24 ঘন্টা চুমুতেই থাকবে সে? তন্ময় কি চুমুখোর নাকি? অবশ্যই চুমুর বাসনা তো মনের সুপ্ত স্থানে আছে। কিন্তু আশ্চর্য, এর মধ্যেই ফোন বাজলো। কল করেছে মাহিন। তন্ময় রিসিভ করতেই রেডিওয়ের গান শুনতে পেল। মুঝসে শাদি করোগি। পরপর মাহিন উচ্চ কণ্ঠে গেয়ে উঠল। তুঝে শাদি করুঙ্গি, ও তুঝে শাদি করুঙ্গি। তন্ময় কান থেকে ফোন সরালো নির্বিকার হয়ে। মিনিট খানেক পর ফের কানে গুছল, শুধালো ছোট করে। কত দূর তোরা? কখন আসবি? রিয়ান চেঁচালো। গিফটস কিনতে যাচ্ছে, তারপর রেডি হয়ে বেরোবো। 5টায় পৌঁছে যাব বস, নো টেনশন। মাহিন পরপর দ্রুত বলল। এখন টিপিক্যাল আত্মীয়দের মতন বলিস না, সাবধানে আসুন, কারণ আমরা তো আর একজনের মতো বিয়া শাদি করে বাসর সেরে ফেলিনি। এখন উন্নত মানের ফার্স্ট ক্লাস কুমার চেনে, যার সতীর্থ আছে। তন্ময় বিড়বিড়িয়ে উঠল। সতীত্ব জীবনভর গুছিয়ে রাখুন, এই কামনা। মাহিনের দৃঢ় প্রতিবাদ। কখনো না। এরপর একটু ইতস্তত করলো ও। আচ্ছা শোন না, অরুর এই ফার্মের মুরগি নামের বান্ধবী আসতেছে তো। তন্ময় আশ্চর্যে ভ্রু তুলল। মার্জির কথা হঠাৎ? এমনিতেই ওই যে ভুলবশত অরুর ফোন রিসিভ করেছিলাম না, ইউনিক নাম দেখে জানতে ইচ্ছা করলো। রাখছি, বাই বাই। কথাটুকু শেষ করেই কল কেটে দিল ওপারে। তন্ময় ক্ষণিকের জন্যে স্তম্ভিত হলো, কিচ্ছুটি বুঝলো না, বলা যায় বোঝার চেষ্টা করলো না। সে এখন অন্য কোনো ব্যাপারে মাথা ঘামাতে পারবে না। 24 ঘন্টায় 23 ঘন্টায় অভিমান করে বসে থাকা প্রিয়তমাই আপাতত তার মাথা জুড়ে বসবাস করছে। তন্ময় উচ্চস্বরে দীপ্তকে ডাকলো। এই ছেলেই শেষ ভরসা। ও যদি পারে অরুকে ঘরটা থেকে বের করে আনতে বিড়বিড়িয়ে উঠল নিজ মনে। দীপ্ত, দীপ্ত রে, ইউ আর মাই লাস্ট হোপ। তখন সন্ধ্যা 5:50। ইতিমধ্যেই মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওহি সাহেব সহ তন্ময়ের 4 মামা, তাদের স্ত্রী সবাই রওনা দিয়েছেন কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। বাকিরা এখনো তৈরি হচ্ছে। তখন দীপ্ত অরুকে নামাতে সক্ষম হয়নি। ওই দুষ্টু মেয়ে নিজের কথাতে অটল। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো আনমনা, হাতঘড়িতে দৃষ্টি ফেলল অন্য মনস্ক ভঙ্গিতে। হঠাৎ কারো উপস্থিতি পেয়ে পাশ ফিরল। কলি এগিয়ে আসছে। তন্ময় দৃষ্টি ফিরিয়ে নিল। কলি এসেই সালাম জানালো। কেমন আছেন ভাইয়া? তন্ময় সাবলীল ভাবেই জবাবে বলল। ভালো, গাড়িতে বসো, ওরা আসছে। কলি উদ্গ্রীবগুলোই প্রত্যুত্তর করল। জি, এই তো আসবে। কথাটুকু বলতে না বলতেই বেরিয়ে এলো দীপ্ত, রুবি, সাবিহা। সাবিহা এসেই মুখ ভরে হেসে গোল করল
গোল করে ঘুরে নিচের ফ্লোর ছোঁয়া গাউন দেখিয়ে শুধালো। তন্ময় মুগ্ধ চোখে দেখল ছোট বোনটা তার বড় হয়ে গিয়েছে কেমন। এগুলো সে কয়েক পদক্ষেপ ছোট বোনের মাথা ছুঁয়ে দিল আলতো হাতে, গর্বিত গলায় আওড়ালো। চমৎকার, গরম লাগবে, গাড়িতে বসো। আরু অরু কোথায়? রবি গাড়িতে উঠতে উঠতেই জানালো চটপট। অরু নেল পলিশ দিতে ভুলে বসেছে, সেটা দিতে রুমে গিয়েছে, এসে পড়বে। এর মধ্যেই চলে এলো জবেদা বেগম, মুফতি বেগম আর সুমিতা বেগম। সামান্য ঠেলে ঠুলেই মিলেমিশে উঠে বসলো ব্যাকসিটগুলোতে। এমনিতেই ফাঁকা রাখলো ড্রাইভিংয়ের পাশের সিট। কলি তখনও বাইরে দাঁড়িয়ে অপ্রস্তুতভাবে এবারে কিঞ্চিত আগ্রহী হয়ে শুধালো। সামনে বসবো? তন্ময় তখনও দুয়ার পানে চেয়েই আছে, না ফিরেই প্রশ্ন ছড়ে। পেছনে জায়গা নেই? রবি গাড়ির কাজ নামিয়ে মাথা বের করলো। এই কলি, কি রে, আয়, তোর জন্য জায়গা করেছি। মিনিট খানেক গেল, তবুও অরুর দেখা নেই। এতক্ষণ লাগে নাকি? তন্ময় পিছু ফিরল, মায়ের উদ্দেশ্যে বলল। তোমরা বসো, আমি ওকে নিয়ে আসি। তন্ময় সিঁড়ি ভেঙে উঠে এলো দোতলায়। এখান থেকেই টুংটুং শব্দ শোনা যাচ্ছে চুরির, ছনছন ছনছন ছনছন। সে নিঃশব্দে এসে দাঁড়ালো দোরগোড়ায়। দরজাটা আধ খোলা। অরু হেঁটে হেঁটে আপন মনে বকবক করছে অস্পষ্ট স্বরে, বকাঝকা করে ঠিক করা গোষ্ঠী উদ্ধার করছে। বুঝতে আর বাকি নেই তার। ওর পরনে নীল রঙা কাজবিহীন সাধারণ চরচেটের লেহেঙ্গা, কপালে ছোট নীল রঙের পাথরের টিকলি, দুহাত ভর্তি নীল ভেলভেটের চুড়ি, কাঁধে ওড়না পরে সে দিব্যি ব্যস্তভাবে পায়চারি করছে। হাঁটার তালে দুলছে কার্ল চুলগুলো। তন্ময় ক্ষণিকের জন্য শ্বাসরুদ্ধ রাখলো, গভীর চোখে দেখলো বেশ কিছুটা সময়। লম্বা গাঢ় ঢোক গিলে এ যাত্রায় দরজা ঠেলে ঢুকলো। আকস্মিক ধ্বনিতে অরু সামান্য হক চকালো, পরপর মুখ ভেঙালো, অন্যদিকে ফিরে গেল তৎক্ষণাৎ। তন্ময় সেই অভিমানের দাম দিল না এক আনার। তোয়াক্কা না করেই কাছাকাছি পৌঁছে হঠাৎ করেই ওকে কাঁধে তুলে নিল, এমনভাবে কাঁধে তুলল যেন একটি কাপড় নিয়েছে। ওরু মুখ ফসকে বেরোলো বিকট শব্দের চিৎকার। তার উচ্চস্বরে চেঁচানো যেন তন্ময়ের কর্ণগোচর হলো না। অরুকে বাম কাঁধে নিয়ে বাম হাতে পায়ের দিকটা ধরে এগুতে থাকলো। অরু তখন দিশে হারা প্রায়। কেউ দেখে ফেলবে তন্ময় ভাই, নামান নামান প্লিজ। তন্ময় তখন রুম পেরিয়ে করিডোর ধরে হাঁটছে। কেন? আদর করছিলাম না বলেই তো মাথাটা ঘেলি, এখন করছি, সমস্যা কোথায়? মনের মাধুরী মিশিয়ে খা, আমার মস্তক তো নিয়মিত খাসি, এই আর এমন কি? অভিমান তরতর করে বাড়ল মেয়েটার। প্রত্যুত্তর করবে এর মধ্যেই তন্ময় সিঁড়ি দিয়ে নামতে ধরলে ভয়ে আঁটোসাঁটো হয়ে কাঁধের শীর্ণ দেহখানা। ভয়ে চুপসে যাওয়া অরু এবেলায় খামচে ধরে তন্ময়ের পিঠের পাঞ্জাবির কিছু অংশ।